তো আজকে হচ্ছে 23শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 17তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 17তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির। গতদিন আপিল শুরু করেছিলাম, দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলটা পড়ে ফেলেছিলাম। আজকে আমরা পড়বো খালাসের ক্ষেত্রে আপিল। তো দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলটা একটু রিভিউ করি, তারপরে আজকেরটা শুরু করি। যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে সর্বদা আসামি, যেহেতু সে দণ্ড পেয়েছে আপিলও করবে সে। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে 407, 8, 9, 10, মানে 407 থেকে 410 ধারা পর্যন্ত। 407 ধারায় বলা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল। দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো দণ্ড দেয় তাহলে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 407 ধারায়। সহজ কথা, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে 407 ধারায়। তামাদি মেয়াদ 30 দিন। 408 ধারায় বললো যে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা যুগ্ম দায়রা জজ যদি 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেয় তাহলে আপিল করতে হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজ আদালতে। 408 ধারায় এখানেও তামাদি মেয়াদ 30 দিন। তামাদি আইনের 154 অনুচ্ছেদ। এখন 408 ধারায় যেরকম দায়রা জজের আপিল এখতিয়ার বলছে দণ্ডাদেশের ক্ষেত্রে, অতিরিক্ত দায়রা জজেরও কিছু ক্ষেত্রে আপিল এখতিয়ার আছে যদি দায়রা জজ অনুমতি দেয়। দায়রা জজ যে সকল আপিল শুনতে পারে, অতিরিক্ত দায়রা জজে সেই সকল আপিল শোনার ক্ষমতা দিতে পারে বা এখতিয়ার দিতে পারে, এটা বলা হয়েছে 409 ধারায়। এখন যদি আমরা আসি তাহলে আপিল হাইকোর্ট বিভাগের দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ার সম্পর্কে আলোচনা করছে 408 এবং 410। 408-এ বললো যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয় তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। আর রাষ্ট্রদ্রোহিতার মামলায় সেডিশন 124A, রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড দেয়, নর্মালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হয় দায়রা জজের কাছে। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আপিল হবে হাইকোর্ট বিভাগে। আর আমরা এই 408-এ হাইকোর্ট বিভাগে আপিল বা 410-এ হাইকোর্ট বিভাগে আপিল, হাইকোর্ট বিভাগে আপিল হলেই তামাদি মেয়াদ 60 দিন, 60 ডেজ। এটা বলা হয়েছে তামাদি আইনের 155 অনুচ্ছেদে। এছাড়া 410 ধারায় বলা হয়েছে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যদি কোনো দণ্ড দেয়, যে দণ্ডের বিরুদ্ধে সাধারণত আপিল করা যায়, তাহলে সেই ক্ষেত্রে আপিল হবে হাইকোর্ট বিভাগে। তো এটাই গতদিন আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ খালাসের বিরুদ্ধে আপিল। দেখেন, ও হ্যাঁ, বলেন বলেন। হ্যাঁ, এটা আমরা সামনে আসবো। আপনার প্রশ্নটা সামনে পেন্ডিং থাক, আসতেছি পরে। হ্যাঁ, বলেন। 406 তো আমরা সামনে আলাদা করে পড়বো। বলেন আর কি বলেন। এটা আমরা সামনে পড়বো। তারপরে আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে যে 406 ক, এটা একটু আমাদের অন্যান্য আপিলের চেয়ে ভিন্ন টাইপের। 406 কতে কেন আপিল করে, কখন, তার প্রেক্ষাপট আগে যদি আলোচনা করি। এটা হলো রিজেকশন অফ সিউরিটিস। 122 ধারায় জামানত বা জামিনদার যদি প্রত্যাখ্যান করে তাহলে আপিল করতে হবে 406 কতে। এখন 406 কতে এখানে বেশ কয়েকটা বিধান আছে। বিধানগুলো হচ্ছে যে নর্মালি দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় আপিল করে চিফ স্যারের কাছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করে কোথায়? দায়রা জজে। কিন্তু 406 কতে যেই 122-এ জামানত প্রত্যাখ্যান করবে, তার প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক, আপিল করতে হবে চিফ স্যারের কাছে। কার কাছে? চিফ স্যারের কাছে। এবং আর একটা ব্যতিক্রম হচ্ছে যে, এখন বলতে চাচ্ছিলাম না কেন, সব পড়লে বুঝতেন। আর একটা হচ্ছে যে নর্মালি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নাই, কিন্তু যদি 406 কতে যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 122 ধারায় যদি কোনো আপনার জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ওই আদেশের বিরুদ্ধে আপিল মহানগর দায়রার কাছে হবে না, আপিল করতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আপনার প্রশ্ন যেটা, সেটা হলো যে নির্বাহী ম্যাজিস্ট্রেটও যদি প্রত্যাখ্যান করে তাহলে আপিল চিফ জুডিশিয়ালের কাছেও দায়ের করা যাবে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও দায়ের করা যাবে। আবার
প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটও যদি প্রত্যাখ্যান করে, আপিল চিফ স্যারের কাছেও করা যাবে, আবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যাবে। ওই জায়গায় এই কথাটা বলা আছে। এমন না যে নির্বাহী করলে শুধু জেলা ম্যাজিস্ট্রেট, তা না। বিচারিক ম্যাজিস্ট্রেট করলেও আপিল কার কাছে করা যাবে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যাবে, চিফ স্যারের কাছেও করা যাবে। আবার যদি ওখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট করে, তাহলে ওটা জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যাবে। আবার এটা ওই জায়গায় আমরা আলাদা করে পড়বো, সমস্যা নাই। আমরা আজকে চলে আসি খালাসের বিরুদ্ধে আপিল। দেখেন, খালাসের বিরুদ্ধে আপিল খুবই গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে খালাসের বিরুদ্ধে আপিল আহ সম্পর্কে আলোচনা করুন। তো দেখেন, ফৌজদারি কার্যবিধির 417 ধারায় খালাসের বিরুদ্ধে আপিল নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমত এখানে যদি প্রশ্ন আসে যে খালাসের বিরুদ্ধে আপিল আছে কত ধারায়, 417 ধারায়, এতটুকু। তারপরে দেখেন, আমরা দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করা যায় তো তিনটা আদালতে: হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, আর হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত দায়রা জজেরও ছিল। কিন্তু দেখেন, খালাসের বিরুদ্ধে আপিল করা যায় দুইটা আদালতে, একটা হলো হাইকোর্ট বিভাগে আপিল, আর একটা হচ্ছে কি দায়রা জজের কাছে আপিল। তাহলে খালাসের বিরুদ্ধে আপিল শুধুমাত্র আছে কার কার? হাইকোর্টের আর কার? দায়রা জজের। আচ্ছা, এখন খালাসের বিরুদ্ধে আপিলটা করবে কে? আমরা যদি নিজের প্রশ্ন করি, খালাস পাই কে? আসামি। তাহলে আসামি তো ডেফিনেটলি সংক্ষুব্ধ না। এই জায়গায় সংক্ষুব্ধ হলো যে মামলা দায়ের করছে সে। তাহলে খালাসের বিরুদ্ধে যে মামলা দায়ের করছে অথবা পিপি, তারাই হচ্ছে আপিলটা করবে। এখন দেখেন, হাইকোর্ট বিভাগে আপিল সম্পর্কে বলছে দায়রা আদালত প্রদত্ত খালাসের বিরুদ্ধে 417(1), 417(2), ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে 417(1), 417(2। এটা মনে রাখার দরকার নাই আমার। এখন আমরা একটা জিনিস ওই দিন জানছি যে কোন কে দণ্ডাদেশ দিলে কোথায় আপিল করব। ঠিক একই ভাবে যে কে খালাস দিলে আমি কোথায় আপিল করব, হিসাব সোজা। যদি ম্যাজিস্ট্রেট আদালত খালাস দেয়, তাতে ম্যাজিস্ট্রেটটা হোক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যত নিচের ম্যাজিস্ট্রেট আছে, ম্যাজিস্ট্রেট আদালত খালাস দিলে আপিল হবে দায়রা আদালতের কাছে। বুঝছেন? আর দায়রা আদালত খালাস দিলে দ্যাট মিনস দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এনাদের তিনজনের যে কোনো একজন যদি খালাস দেয়, তাহলে আপিল কোথায়? হাইকোর্ট। হিসাব বুঝতেন? ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল কার কাছে? দায়রা জজ। আর দায়রা আদালত খালাস দিলে কার কাছে? যদি আপনার বলে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট খালাস দিছে, আপিল করা, এই খালাসের বিরুদ্ধে আপিল করবে কোথায়? দায়রা জজ আদালতে। যদি বলে যুগ্ম দায়রা জজ চেকের মামলায়, ধরেন যুগ্ম দায়রা জজ নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারার যে মামলা, চেক বিজনের মামলায় একজনকে খালাস দিছে যুগ্ম দায়রা জজ, তাহলে আপিল এই খালাসের বিরুদ্ধে আপিল করবে কোথায়? হাইকোর্ট। কারণ আমরা জানি যে দায়রা আদালতের কেউ খালাস দিলেই আপিল হবে কোথায়? হাইকোর্ট। আচ্ছা, তো আমরা একটু পড়ে ফেলি। দেখেন, যদি প্রশ্নে জানতে চাওয়া হয় খালাস আদেশের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে, তখন দেখতে হবে খালাস আদেশটি কোন আদালত দিয়েছে। খালাস আদেশটি যদি ম্যাজিস্ট্রেট আদালত দিলে দায়রা জজের নিকট, যে কথা বললাম আন্ডারলাইন করেন, এবং দায়রা আদালত দিলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। এটা স্টার্ট দেন, তিনটা স্টার্ট দেন। যদি ম্যাজিস্ট্রেট দেয় তাহলে কার কাছে? দায়রা আদালত, দায়রা জজের কাছে। আর দায়রা আদালত দিলে কার কাছে? হাইকোর্ট বিভাগে। ধন্যবাদ। তারপরে দেখেন, আমরা চলে আসি যে খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করতে পারে। খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, এক নাম্বার দেখেন পাবলিক প্রসিকিউটর, 417(1). পাবলিক প্রসিকিউটরে বলে পিপি বা সরকারি অভিযোক্তা। তো এখানে পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে আপিল করবে 417 কততে বলেন? 1-এ। আর অভিযোগকারী করবে 417 কত? 2-এ। তাহলে 417 1 ধারায় পাবলিক প্রসিকিউটর এবং 417 2 ধারায় অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। এখন কথা আছে, পাবলিক প্রসিকিউটর কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল 417 1 ধারায় বলা হয়েছে, এখানে পড়েন, যে কোনো দায়রা আদালত কর্তৃক। দায়রা আদালত মানে কি বুঝায়? দায়রা আদালত বলতে ওই যে বিথিকারেও বুঝায়, আইসে গেছে। দায়রা আদালত বলতে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, আর কে? যুগ্ম দায়রা জজ। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখেন, যে কোনো দায়রা আদালত কর্তৃক, এটা বলতেন গুরুত্বপূর্ণ, মূল মামলায় বা আপিলে প্রদত্ত, এটা বলতেন মূল মামলায় বা কি আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে, এইটা বুঝেন। মূল মামলা পিপি, মূল মামলায় খালাস দিলেও আপিল করতে পারে, আবার আপিলে খালাস দিলেও আপিল করতে পারে। কেমনে দেখেন, ধরেন কিছু কিছু মামলা আছে যে মামলার সরাসরি বিচারিক এখতিয়ার হচ্ছে দায়রা আদালত,
মানে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। ধরেন চেকের মামলা বিচার হয় কোথায় জানেন? দায়রা আদালতে। ধরেন যুগ্ম দায়রা জজে বিচার হয়েছে, এখন ওই মামলা যুগ্ম দায়রা জজ বিচারিক আদালত হিসেবে যদি খালাস দেয়, তাহলে এই খালাসটা কিন্তু আপিলের খালাস না, এটা কি খালাস? মূল মামলায় খালাস। তাহলে চেকের মামলায়ও যদি খালাস দেয়, ধরেন দায়রা আদালতে খালাস দিছে, তাহলে পিপি আপিল করবে কোথায়? হাইকোর্টে। এটা হলো মূল মামলায় খালাস বলে, বুঝছেন? যদি এরকম হয় আপিলে খালাস, তাহলে কারে বলে? আপিলে খালাস বলছে, ধরেন আপনারে, আমরা আগের দিন জানলাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছিল। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল আসামি করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ ধরেন আসামির খালাস দিতে, দায়রা জজ আসামিরে কি খালাস দিছে, তাহলে এই যে যে খালাসটা, এটা কি মূল মামলায় খালাস? না, এটা কিসে খালাস? আপিলে খালাস। তাহলে এই ক্ষেত্রেও পিপি আপিল করতে পারবে কোথায়? হাইকোর্টে পারবে। তাহলে আমি এতটুকু মনে রাখেন যে পিপি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে পিপি খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, কোন ধরনের খালাস? মূল মামলায় প্রদত্ত খালাস, অথবা কি আপিলে প্রদত্ত খালাস। কাহিনী বুঝছেন? আর যদি দায়রা আদালত দেয়, তাহলে কোথায়? হাইকোর্টে। ধন্যবাদ। পরের পেজে চলে আসি। যে কোনো ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট শব্দটা গোল দেন, ম্যাজিস্ট্রেট শব্দটা গোল দেন। যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক গোল দিবেন মূল মামলায়, বা গোল দিবেন আপিলে প্রদত্ত। পাইছেন খুঁজে? 474 পেজ বের করেন। যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক, ম্যাজিস্ট্রেট গোল দিছেন মূল মামলায় বা আপিলে প্রদত্ত খালাসের বিরুদ্ধে। আমরা জানি ম্যাজিস্ট্রেট আদালত যদি খালাস দেয়, তাহলে আপিল করে খালাস আদেশের বিরুদ্ধে কোথায় বলেন? দায়রা জজে। তাহলে এই হিসাবটুকু আপনার ডিপির ক্ষেত্রে মনে রাখতে হবে। এখন আমি উদাহরণ দেই, দেখেন কেমনে। ম্যাজিস্ট্রেট আদালতে যে কোনো, যে মামলাটা ম্যাজিস্ট্রেট, ধরেন একটা চুরির মামলা, ধরেন জিয়ার মামলা, জিয়ার মামলায় যদি ম্যাজিস্ট্রেট খালাস দেয় বিচারিক আদালত হিসেবে, তাহলে ও আর একটা কথা এখানে বলিনি, এই জায়গা পিপি জিয়ার সিয়ার উভয় মামলাই আপিল করতে পারে খালাসের বিরুদ্ধে, বুঝতে পারছেন? কিন্তু পরে যে আসতেছি নালিশকারী বা অভিযোগকারী, সে পারে শুধুমাত্র সিয়ার মামলা। তো ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয়, তাহলে আপিলের জায়গা, যেহেতু জিয়ার মামলায় যদি খালাস দেয়, আপিল কে করবে? পিপি। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয়, এটা হলো মূল মামলায় খালাস। ম্যাজিস্ট্রেট খালাস তৃতীয় শ্রেণী হোক প্রথম শ্রেণী হোক আমার দেখার দরকার নাই, খালাস দিলেই আপিল কোথায়? দায়রা জজ। তাহলে এই জায়গায় মূল মামলায় ধরেন খালাস দিছে, তাহলে পিপি এই জায়গায় আপিল করবে দায়রা জজের কাছে। ধরেন দায়রা জজও আপিলে খালাস বহাল লাগছে, তাহলে এই জায়গা আমরা জানি যে পিপি আপিলে খালাস দিলেও কি করতে পারে? আপিল করতে পারে। তাহলে দায়রা জজ খালাস দিলে পিপি আপিল করবে কোথায়? তাহলে এই জায়গায় পিপি আপিল করতেছে দুইবার। মানে ম্যাজিস্ট্রেট খালাস দিছিল বিচারিক আদালত হিসেবে, ওই খালাসের বিরুদ্ধে আপিল করলো কোথায়? দায়রা জজ। দায়রা জজ খালাস সাথে বহাল লাগছে, এটা কি মামলায়? আপিলে। আপিলে। তাহলে এই খালাসের বিরুদ্ধেও পিপি কি আপিল করতে পারে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখেন, যে পরীক্ষায় প্রশ্ন আসে যে ফৌজদারি মামলায় কে দ্বিতীয় আপিল করতে পারে? পিপি। কোন কিসের বিরুদ্ধে? খালাসের বিরুদ্ধে। খালাস আদেশের বিরুদ্ধে। কাহিনী বুঝেন কিনা? কিন্তু আমরা গতদিন আপনাদের যখন পড়ছিলাম, ওই জায়গায় কিন্তু একজন আসামি কিন্তু দুইবার আপিল করতে পারে না। ধরেন একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালত একজন আসামির দণ্ড দিছে, এখন সেই আসামি গিয়ে আপিল করছে দায়রা জজের কাছে, দায়রা জজ ওই দণ্ড বহাল লাগছে বা যে কোনো দণ্ড দিছে, তাহলে আসামি কিন্তু এরপরে আর দ্বিতীয় আপিল হাইকোর্টে করতে পারবে না। তার প্রতিকার হচ্ছে ওই ক্ষেত্রে কি রিভিশন। তাহলে আপনি মনে রাখেন যে দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল করা যায় না, কিন্তু খালাসের ক্ষেত্রে কি দ্বিতীয় আপিল করা যায়। কে করতে পারে? পিপি করতে পারে। তানভীর আলম খান ভাই, কি মাথায় ঢুকছে কিনা? তাহলে স্যার, ঘুম ঘুম আসতেছে জি। তাহলে টিভি কিন্তু আপিল করতে পারলো, তার মানে কি অভিযোগকারী কোনো উপায় নাই? ফাউল কথা কইেন না, আচ্ছা আগে একটু থামেন। অভিযোগকারীর কথা এই জায়গায় আসতেছে কেন? অভিযোগকারীর অংশ কি এখনো পড়তি? আচ্ছা। দেখেন, আচ্ছা, তাহলে পিপি আপনি এ জায়গায় দুইটা জিনিস মনে রাখবেন, মূল মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে, আপিলে খালাসের বিরুদ্ধেও আপিল করতে পারে। পিপি জিয়ার মামলায় আপিল করতে পারে, পিপি কি সিআর মামলায় আপিল করতে পারে। এখন আমরা চলে আসি যে অভিযোগকারী কর্তৃক খালাস আদেশের বিরুদ্ধে আপিল। আপনি যদি কোথাও বলা থাকে অভিযোগকারী, নালিশকারী, কমপ্লেইন্যান্ট, ইংরেজিতে বলে কমপ্লেইন্যান্ট, তাহলে
ওই জায়গায় কোনো কথা থাক বা না থাক, ধরে নিবেন ওটা কি মামলা, শেয়ার মামলা। কারণ অভিযোগকারী হয় শুধুমাত্র কোন ধরনের মামলার ক্ষেত্রে, শেয়ার মামলার ক্ষেত্রে। দেখেন 417-2 ধারায় বলা হয়েছে, 418 ধারায় যা কিছুই উল্লেখ থাকুক না কেন, যদি খালাস আদেশ গোল দিবেন নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রদান করা হয়ে থাকে, এবং যদি এমন আদেশে কোনো গোল দিবেন আইনগত ভুল থাকে, আন্ডারলাইন করবেন, যা ন্যায় বিচার ব্যাহত করে, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। শুধু নালিশি মামলা হলেই হবে না, খালাস আদেশে কি ভুল থাকতে হবে, আইনগত ভুল। এবং আইনগত ভুল গোল দিয়ে আন্ডারলাইন করবেন, আইনগত ভুলের কারণে কি ব্যাহত হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। উক্ত ক্ষেত্রে অভিযোগকারী কি করতে পারে, আপিল দায়ের করতে পারে। বুঝেন কিনা? তাহলে শুধু নালিশি মামলা হলেই যে আপিল করতে পারবে বিষয়টা তা না, এটা নালিশি মামলা হতে হবে, খালাস আদেশ হতে হবে, এবং সেখানে কি ভুল থাকবে, আইনগত ভুল থাকবে, এবং আইনগত ভুলের কারণে কি ব্যর্থ হবে, এবং ইংলিশটা আন্ডারলাইন করেন, এরর অফ ল ওকেশনিং ফেইলার অফ জাস্টিস। আসতেছি, সেই প্রশ্ন আসতেছি, আগে এটা দেখেন। আচ্ছা একটু পরে দেখেন, যে কোনো দায়রা আদালত কর্তৃক গোল দিবেন মূল মামলায় প্রদত্ত খালাস। দায়রা আদালত যদি খালাসটা দেয় কোন জায়গায়, কি মামলায়, কিন্তু পিপির সময় এই জায়গায় আর একটা কথা ছিল, কোনটা, আপিলে। কিন্তু এই জায়গায় কিন্তু লক্ষ্য করে দেখেন এখানে কি নাই, আপিলে প্রদত্ত খালাস নাই। তাহলে দায়রা আদালত যদি মূল মামলায় খালাস দেয়, অভিযোগকারী আপিল করবে কোথায়, হাইকোর্ট বিভাগে। তারপরটা দেখেন, কল দিবেন যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে কোথায়, দায়রা আদালতের কাছে। তাহলে এখানে দুইটা জিনিস দেখেন, যে দায়রা আদালত খালাস দিলে হবে হাইকোর্ট, এটা আমরা আগে জানি, ম্যাজিস্ট্রেট খালাস দিলে হবে কোথায়, দায়রা আদালত। বাট এই জায়গায় একটা কথা আছে, যে এই জায়গায় কিন্তু নালিশকারী আপিলে খালাস দিলে কিন্তু আপিল করতে পারবে না, উনি শুধু মূল মামলায় খালাসের বিরুদ্ধে আপিল করতে পারে। এখন আপনার প্রশ্নের উত্তরে আসতেছি, তাহলে এখানে একটু দেখি, যে নিচে দেখেন অভিযোগকারী শুধুমাত্র আন্ডারলাইন করবেন নালিশি মামলায় প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। শুধুমাত্র নালিশি মামলা হলেই হবে না, একই সাথে অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে খালাস আদেশে আন্ডারলাইন করবেন আইনগত ভুল আছে, এবং উক্ত আইনগত ভুলের কারণে কি হয়েছে, ন্যায় বিচার ব্যাহত হয়েছে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে যে অভিযোগকারী খালাস আদেশের ক্ষেত্রে আপিল দায়ের করতে পারে যদি খালাস আদেশে কি থাকে, আইনগত ভুল থাকে, এবং আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়েছে। এখন আমি কতগুলো ঘটনা বলি, দেখেন। ধরেন যদি এরকম হয় যে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট একটা সিয়ার মামলায় আসামিরে খালাস দিতে, তাহলে এই জায়গায় তো সিয়ার মামলা, অভিযোগকারী ম্যাজিস্ট্রেট খালাস দিছে, মূল বিচারিক মামলায় অভিযোগকারী আপিল করবে কোথায়, দায়রা জজের কাছে। দায়রা জজ ধরেন আপিলে তারে খালাস দিছে, তাহলে এখন তো আর আমরা জানি অভিযোগকারী শুধুমাত্র মূল মামলায় খালাস দিলে আপিল করতে পারে, আপিলে খালাস দিলে কিন্তু আপিল করতে পারে না। তাহলে এই জায়গায় দায়রা জজদের খালাস দিলে ওই জায়গায় অভিযোগকারীর প্রতিকার আছে রিভিশন, অভিযোগকারীর প্রতিকার কি, রিভিশন। অথবা এখানে আপিল করতে পারে কে, পিপি। এই জায়গা ওই যে আপিলে যেহেতু খালাস দিছে এই শেয়ার মামলায় খালাস আদেশের বিরুদ্ধে, এক্ষেত্রে আপিল করতে পারে কে, পিপি। পিপি যদি আপিল করে কোথায় করবে, হাইকোর্ট বিভাগে। বাট অভিযোগকারী প্রতিকার যদি আসে, অভিযোগকারী প্রতিকার হচ্ছে কি, রিভিশন। হ্যাঁ পারবে, কারণ দায়রা আদালতে যে কোনো মামলা আমরা পড়ে এসেছি, দায়রা আদালতে সবকিছু পরিচালিত হয় কার দ্বারা, পিপির দ্বারা। দেখেন কি আলামিন সাহেব, প্রশ্ন করেন দেই কি ভাবতেছেন। আচ্ছা, অভিযোগকারী শুধুমাত্র, এটা তো পড়লাম, তাহলে আমরা 417-1 আর 417-2 এর মধ্যে পার্থক্য খুঁজি। পার্থক্য মোটামুটি সব আমরা জানি, যেটা জানি না সেটা হলো তামাদি মিয়াদের ক্ষেত্রে আসবো। 417-1 আপিল করে পিপি, 417-2 আপিল করে কি, অভিযোগকারী। তারপরে দেখেন খালাস এটা আদেশ, পিপি মূল মামলায় আপিল করতে পারে, আবার কি, আপিলেও আপিল করতে পারে, কিন্তু অভিযোগকারী শুধুমাত্র করে কি, মূল মামলায়। তারপরে দেখেন যে সকল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, এই যে দেখেন পাবলিক প্রসিকিউটর যে কোনো মামলায়, যে আর সে আর উভয় মামলায় আপিল, খালাসের ক্ষেত্রে আপিল করতে পারে, কিন্তু অভিযোগকারী পারে
মূল শেয়ার মামলা, তাও কি থাকতে হবে? ন্যায় বিচার ব্যাহত হতে হবে, এবং ন্যায় মানে আইনগত ভুল থাকতে হবে, আইনগত ভুলের কারণে ন্যায় বিচার ব্যাহত হইতে হবে। তারপরে দেখেন, খালাসের ক্ষেত্রে দ্বিতীয় আপিল। খালাসের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় আপিল করতে পারে না। মানে পিপি আপনি দ্বিতীয় আপিল করতে পারে, কিন্তু নালিশকারী কিন্তু দ্বিতীয় আপিল করতে পারে না। আর যেটা নতুন সেটা দেখেন, তামাদি মেয়াদ। খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর আন্ডারলাইন করবেন 6 মাসের মধ্যে আপিল দায়ের করতে পারে, তামাদি আইনের 157 অনুচ্ছেদ। এটা বললেন। পিপি যেখানেই যাক না কেন, তিনি দায়রা জজের কাছে যাক বা হাইকোর্ট বিভাগে যাক, খালাসের ক্ষেত্রে পিপির তামাদি মেয়াদ কতদিন? 6 মাস। তামাদি আইনের কত অনুচ্ছেদ? 157। আর অভিযোগকারী দায়রা জজের কাছে যাক অথবা হাইকোর্ট বিভাগে যাক, যেখানেই যাক না কেন, খালাস আদেশের বিরুদ্ধে যদি উনি আপিল করে, তাহলে এটার তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন। এটা ফৌজদারি কার্যবিধি 417(3)। এটা কিন্তু তামাদি আইনে বলে নাই, এটা বলছে কি 417 দিন। তাহলে এখানে একটা জিনিস দেখেন, যে পিপি যেখানেই আপিল করুক না কেন, খালাস আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ কতদিন ভাই বলেন? 6 মাস। কিন্তু অভিযোগকারী যদি করে কতদিন? 60 দিন। এটা অভিযোগকারী যে করবে এই কথা বলা আছে 417-এর কততে? 3-এ। আচ্ছা, এখন আহ, একটা পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, 13 বুজিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন, যে এরকম, যে খালাসের বিরুদ্ধে পিপি আপিল করে নাই, ধরেন জিয়ার মামলায়, তো জানি যে জিয়ার মামলায় আপিল করতে পারে খালাস যদি দেয়, জিয়ার মামলা আপিল করতে পারে কে? পিপি। এ জায়গা তো আর যে এজাহার দায়ের করে তারে বলে এজাহারকারী অথবা ইনফরমেন্ট সংবাদদাতা। তাহলে ধরেন একটা জিয়ার মামলায় আসামি যদি খালাস দেয়, পিপি আপিল করে নাই, তাহলে ওই ইনফরমেন্টের কোনো প্রতিকার আছে কিনা? ইনফরমেন্ট কি আপিল করতে পারবে? আপিল করতে পারবে না। ইনফরমেন্ট করবে কি? রিভিশন। কাহিনী বুঝতেন? তাহলে জিয়ার মামলায় যদি কখনো পিপি আপিল না করে, তাহলে সংবাদদাতার প্রতিকার কি? রিভিশন। একটু পড়ি দেখেন। আর যারা জানেন না যে সংবাদদাতার অভিযোগকারীর মধ্যে পার্থক্য কি, অভিযোগকারী হলো নালিশি মামলা। ম্যাজিস্ট্রেটের নিকট যে নালিশি মামলা দায়ের করা হয়, যে দায়ের করে তাকে বলে কমপ্লেইনেন্ট, নালিশকারী, অভিযোগকারী। আর আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় যখন এফআইআর দায়ের করা হয়, যে এফআইআর দায়ের করতেছে তারা বলে সংবাদদাতা বা ইনফরমেন্ট। প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে এফআইআর বা জিআর মামলায় খালাস আদেশের বিরুদ্ধে 417 ধারার অধীন সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে। 417 ধারায় আন্ডারলাইন করবেন, শুধুমাত্র রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটরকে খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া হয়েছে। এই ধারায় সংবাদদাতা, আন্ডারলাইন করবেন, সংবাদদাতা বা অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নাই। 417 মানে এই পিপি। এ জায়গায় সংবাদদাতা আর অভিযোগকারীর আপিল করার কোনো কি নাই? সুযোগ নাই। কিন্তু যদি আন্ডারলাইন করবেন, রাষ্ট্র বা পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে কোনো আপিল দায়ের না করে, উক্ত ক্ষেত্রে গোল দিবেন সংবাদদাতা রিভিশন দায়ের করতে পারে। একটা ফুট নোট আছে দেখেন, আহ একেবারে নিচে চলে আসেন। এটা হলো তোফাজ্জল হোসেন বনাম তোফাজ্জল হোসেন ভার্সেস এমডি আকন্দ 36 DLR এডি। আচ্ছা, তাহলে এখানে মনে রাখবেন যে রাষ্ট্র যদি সিআর মামলার ক্ষেত্রে যদি পিপি আপিল না করে, বা যে জায়গা পিপি আপিল করার সুযোগ ছিল সে করে নাই, তাহলে ওই জায়গা কিন্তু সংবাদদাতা অভিযোগকারী কি করতে পারবে না? আপিল করতে পারবে না। তাদের প্রতিকার হচ্ছে কি? রিভিশন। ধন্যবাদ। তারপরেরটা দেখেন, 417(2) ধারায় গোল দিবেন, অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে। 417(2) ধারায় সংবাদদাতা গোল দিবেন, সংবাদদাতা বা সাক্ষীকে আপিল করার কোনো এখতিয়ার দেওয়া হয় নাই। 417(2) মানে আপিল করবে কিন্তু অভিযোগকারী। এই জায়গায় সংবাদদাতার প্রশ্ন আসে না। সংবাদদাতা আসলে সেটা হয়ে যায় কি মামলা? এখতিয়ার মামলা। তাহলে 417(2) মামলায় আপিল করবে, 417(2) ধারায় আপিল করবে অভিযোগকারী। এই জায়গায় সংবাদদাতা বা সাক্ষীকে আপিল করার কোনো অধিকার দেওয়া হয়নি। আব্দুল কালাম বনাম মোহাম্মদ জুলফিকার। একটু থামেন দেখি, কেউ বলবেন না। এই রুবেল সাহেব, আপনি বলেন তো, এই যে আব্দুল কালাম বনাম মোহাম্মদ জুলফিকার, এটা জিয়ার মামলা না সিয়ার মামলা? কেমনে বুঝলেন? ব্যাখ্যা দেন। না, অভিযোগকারী ছাড়াও, অভিযোগকারী তো
এটা হলো পরের কথা। তারপরে 417 এর মধ্যে কি সংবাদদাতা এবং সাক্ষীকে আবেদনের কোনো অধিকার দেওয়া হয়নি? ওই মামলা পড়ে বলেন, এর আগের কিছুর দরকার নাই। এই মামলার চেহারা দিয়ে চেনেন কিনা? তারা বনাম রাষ্ট্রপতি। শেয়ার মামলার ক্ষেত্রে থাকে রাষ্ট্র বনাম অমুক, আর শেয়ার মামলার ক্ষেত্রে দুইজনেই পক্ষের নাম থাকে, যে পীযূষ বনাম স্বপন কুমার বালা। দেখেন, তাহলে দেখেন, তারপরে দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না। এটা সামনে বলবো অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল কি না কি আছে। কারণ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ড বৃদ্ধির জন্য সংবাদদাতা আপিল করতে পারে না, সেটা পরের কথা, আমরা জেনে রাখা ভালো। দেখি দেখেন, এটা গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো। যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় কিন্তু আপিলটি গোল দিবেন প্রত্যাখ্যান করা হয়, খালাসের বিরুদ্ধে আপিল করছিলেন কিন্তু আপিলটা প্রত্যাখ্যান করা হয়, তখন উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, কিন্তু রিভিশন দায়ের করা যাবে। এখন এই প্রত্যাখ্যান মানে হচ্ছে রিজেক্ট করছে যে কোনো মামলা। হ্যাঁ, হ্যাঁ, ধরেন খালাস আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতেন, আপিল তো সাধারণত আপনি আপিল দায়েরের সাথে সাথে যদি আপিলটা কি করা হয়, প্রত্যাখ্যান করা হয়, তাহলে ওই প্রত্যাখ্যানের বিরুদ্ধে আপনি আর দ্বিতীয় আপিল করতে পারবেন না, তাতে অভিযোগকারী হোক আর পিপি হোক। এক্ষেত্রে প্রত্যাখ্যান করলে করতে হবে কি, রিভিশন। যদি এরকম হতো যে আপনি আপিল করছেন, আপিলেও খালাস আদেশ বহাল রাখছে, সেই ক্ষেত্রে হলো আমি করতাম কি, আবার আপিল, দ্বিতীয় আপিল। চারটে স্টার দেন, গুরুত্বপূর্ণ কথা। যে যদি খালাস আদেশের ক্ষেত্রে আপিল করলে আপিল যদি কি করা হয়, প্রত্যাখ্যান করা হয়, তাহলে আর কি করা যাবে না। জি। তাহলে এখন যদি প্রশ্নে আসে যে ফৌজদারি মামলায় দ্বিতীয় আপিল কি করা যায়, দেখেন, আন্ডারলাইন করেন, শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর খালাস আদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে 417 এক ধারায়, কিন্তু অভিযোগকারী দ্বিতীয় আপিল করতে পারে না। উদাহরণ করলে আমরা বুঝবো। দেখেন, যদিও আগে বললাম যে ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে খালাস দিলে সেই খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর 417 খ ধারায় দায়রা জজ কোর্টে আপিল দায়ের করতে পারে। ম্যাজিস্ট্রেট খালাস দিলে আমরা জানি আপিল দায়রা জজের কাছেই হয়। উক্ত দায়রা জজ আপিল শুনানি করে যদি আসামিকে খালাস দেয়, তাহলে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর হাইকোর্ট বিভাগে পুনরায় দ্বিতীয় আপিল দায়ের করতে পারে। কারণ পাবলিক প্রসিকিউটর বিচারে বা আপিলে উভয় ক্ষেত্রে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। বুঝছেন? ম্যাজিস্ট্রেট একবার খালাস দিল, আপিল করলাম দায়রা জজের কাছে, দায়রা জজও খালাস দিল, আপিল হবে কোথায়, হাইকোর্ট বিভাগে। তারপর এটা দেখেন, বল দিয়েন শেয়ার মামলায়। শেয়ার মামলায় কি ভাই খারাপ লাগে নাকি? শেয়ার মামলায় ম্যাজিস্ট্রেট বিচার শেষে অভিযুক্তকে খালাস দিছে। খালাস দিছে কি মামলায়? শেয়ার মামলা। উক্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী 417(2) খ ধারা অনুসারে আন্ডারলাইন করবেন দায়রা জজের নিকট আপিল করে। আমরা জানি যে সিআর মামলায় খালাস দিলে অভিযোগকারী যদি ম্যাজিস্ট্রেট খালাস দেয় আপিল করবে কার কাছে, দায়রা জজ। তো দায়রা জজের কাছে সে আপিল করছে, দায়রা জজ আপিল শুনানি শেষে অভিযুক্তকে খালাস দিচ্ছে, দায়রা জজও খালাস দিচ্ছে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন অভিযোগকারী হাইকোর্ট বিভাগে দ্বিতীয় আপিল করতে পারবে না। কেন পারবে না? কারণ আপিলে প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে অভিযোগকারী কোনো আপিল করতে পারে না। অভিযোগকারী শুধুমাত্র বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে। তাহলে এখন আপনার মনে আসতে পারে, তাহলে অভিযোগকারী প্রতিকার কি? অভিযোগকারী ওই খালাস আদেশের বিরুদ্ধে কি করবে, রিভিশন করবে। হ্যাঁ, রিভিশন সময় পড়বো যে কোন জায়গার রিভিশন কোন জায়গা হয়। জাস্ট এতটুকু মনে রাখেন, দায়রা জজ যেহেতু খালাস দিছে, তাহলে রিভিশন তো হাইকোর্টে, রিভিশন সবসময় করে উচ্চ আদালতে। আচ্ছা, এখন দেখেন খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের সময়, আপিল দায়েরের সময় আমরা জানি, দেখেন, পিপি হইলে কতদিন, 6 মাস। আর যদি অভিযোগকারী হয় তাহলে কতদিন, 60 দিন। পিপির কথা বলা আছে 157 অনুচ্ছেদে, আর অভিযোগকারী বলা আছে 417(3), তো এটা আর পড়লাম না।
একই কথা, পিপি যেখানেই আপিল করুক না কেন 6 মাস, আর অভিযোগকারী যেখানেই আপিল করুক না কেন কোথায় 60 দিন। বিগত বছর প্রশ্ন চলে আসে দেখেন, পারা যাবে এখানে, একটু মনোযোগ দিয়ে দেখেন। ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে। ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয়, আমরা জানি কোথায়, দায়রা জজ। যদি এইভাবে এখানে অপশনে দায়রা জজ আছে, দায়রা আদালত আছে, দায়রা জজ আদালত আছে, দায়রা আদালত আছে, দায়রা জজ আদালত হবে কোনটা? দায়রা জজ আদালত। বুঝেন কিনা? দায়রা আদালত বলতে 3 জনকেই বোঝায়, আর দায়রা জজ আদালত বলতে দায়রা আদালতের প্রথম জনরে বোঝায়। দায়রা জজ আদালত। খালাসের আপিল কি যুগ্মর কাছে যায়? কোথায় দায়রা বলছে? দায়রা আদালত কোথায় বলছে? ওখানে বাংলাটা ভুল আছে। আপনি যখন বেয়ার এক দেখবেন ওখানে বলা আছে দায়রা জজ আদালত। কারণ খালাসের বিরুদ্ধে সবসময় আপিল দুইটা আদালতের আছে, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। 2 নম্বর দেখেন, নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে 1.5 দিনের মধ্যে আপিল করতে হবে। নালিশি শব্দটা বলতেন, নালিশি মামলা মানে কি মামলা? শেয়ার মামলা। শেয়ার মামলায় আপিল করতে কয় দিনের মধ্যে? 60 দিন। তারপরটা দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ। একটা জিনিস দেখেন, এখানে দেখেন যে খালাস আদেশের বিরুদ্ধে কোন খালাস, পিপি আপিল করবে নাকি অভিযোগকারী করবে তা কিছু বলে নাই। তাহলে আমরা অপশন গুলা দেখি। অপশনে আছে 6 মাস, 3 মাস, 180 দিন, 90 দিন, কোন জায়গায় 60 দিন নাই। তার মানে এই জায়গায় অভিযোগকারীরে বুঝাই নাই। এখন তারপরে আবার পেছে পড়বেন, তাহলে 6 মাসও আছে, 180 দিনও আছে, তাইলে হবে কি? হবে কোনটা? 6 মাস। তো প্রশ্নে ভুল নাই, যদিও ব্যাখ্যায় বলছে প্রশ্নে ভুল, অ্যাকচুয়ালি প্রশ্নেই কি ভুল নাই, কারণ চারটের ভিতরে যেটা বেশি যৌক্তিক সেটা উত্তর হবে। যদি কোনো জায়গায় 6 মাস না থাকতো তাহলে উত্তর হতো কয়দিন? 180 দিন। 3 নাম্বার দেখেন, এই না বুঝলে কেউ প্রশ্ন করবেন সাথে সাথে। দেয়ার মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে, কি মামলায় বলেন? দেয়ার মামলায় খালাস আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে কি? 3-4 মিনিট ভাইবে আপিল দেখায় চলে আসছিলাম, বুঝতে পারছেন? পরে এসে দেখি যে ভুল হয়েছে। কি বলেন, মনে করছি না মানে এই প্রশ্নটার পিছনে 2-3 মিনিট ভাবছি, ভাবার পর এক মনে বলে আপিল, এক মনে বলে রিভিশন, আপিল রিভিশন, শেষ পেজ দিয়ে আসছি আপিলই। আচ্ছা দেখেন, যাই হোক, 4 নাম্বার দেখেন, গুরু যে কয়বার ব্যর্থ হয়েছে শিষ্য সেই কয়বার চেষ্টাও করে নাই এখনো, বুঝতে পারছেন? দেখেন আছেন সেই কয়েকদিনই চেষ্টা করি না, সেই কয়েকদিনই চেষ্টা করি। হ্যাঁ, যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে হয় কার কাছে বলেন? তাহলে যুগ্ম দায়রা জজ প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে মানে, এটা দেন যুগ্ম দায়রা জজ যদি খালাস দেয়, আমরা জানি দায়রা আদালত খালাস দিলেই আপিল কোথায়? হাইকোর্টে। জি। 5 নাম্বার দেখেন, আহ তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত খালাস আদেশের বিরুদ্ধে আপিল হবে। ম্যাজিস্ট্রেট খালাস দিচ্ছে কোথায়? যারা একবারে বুঝেন তার জন্য কিন্তু উত্তর দেখানো কঠিন না, যে আমার তৃতীয় শ্রেণীতে আপনারা প্রলুব্ধ করছে যে তৃতীয় শ্রেণী, বাট আমি যদি জানি যে ম্যাজিস্ট্রেট খালাস দিলেই আপিল কোথায়, এটা দেখেন। আলামিন সাহেব এই প্রশ্নটার উত্তর দেখেন, দায়রা জজ আদালত বলছে, দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 6 নাম্বার দেখেন, একজন একজন অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে, অভিযোগকারী বলছে কয়দিন? অভিযোগকারী মানে শেয়ার মামলা 60 দিন। 7 নাম্বার দেখেন,
একটি কমপ্লেইন কেসে প্রদত্ত খালাসের রায় প্রদানের কতদিনের মধ্যে কমপ্লেইন্ট আপিল করতে পারে? কমপ্লেইনেন্ট আপিল করতে পারে। কমপ্লেইনেন্ট মানে হচ্ছে কি, কয়দিন? 60 দিন। তাহলে আপনি যদি এই যে যা বুঝাইলাম এইটুক যদি বুঝেন, খালাসের মধ্যে থেকে যা আসুক ইনশাল্লাহ পারা যাবে। ইভেন যদি এইভাবে আসে যে এটা যদি আপনি বুঝে থাকেন, লিখিত পরীক্ষার প্রশ্ন আসে যে খালাস আদেশের বিরুদ্ধে কিবা খালাস আদেশের বিরুদ্ধে আপিলের প্রক্রিয়া আলোচনা করুন, তাইলে আপনি এইভাবে বলবেন খালাস আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করেছে 417 ধারায়। খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যায় দুইটা আদালতে, হাইকোর্ট বিভাগ আর দায়রা জজ আদালতে। তারপরে বললেন খালাস আদেশের বিরুদ্ধে যিনি আপিল করতে পারেন পিপি 417-1 আর অভিযোগকারী 417-2। তারপরে আমি বললাম যে পিপি যখন আপিল দায়ের করতে পারে, পিপিটা ব্যাখ্যা করলাম। তারপরে বললাম অভিযোগকারী যখন আপিল করতে পারে তামাদি মেয়াদ। এই তো। অনেক সময় প্রশ্ন আসে যে খালাস আদেশের বিরুদ্ধে কখন দ্বিতীয় আপিল করে, তখন আপনি একটা উদাহরণ দিয়ে বলে দিবেন যে অমুক প্রথম আপিল এই জায়গা করছিল, আপিল দায়রা জজ আদালত খালাস দিছে, তারপরে আবার দ্বিতীয় আপিল করতে কোথায়? হাইকোর্টে। তো এই সকল চিন্তা আপনার মাথায় তখনই আসবে যখন আপনি পড়ার মধ্যে থাকবেন। পড়ার মধ্যে না থাকলে আসবে না। দেখেন, আমরা এই জায়গা মোটামুটি যে সেলফ প্র্যাকটিসে যে প্রশ্ন আছে পারবেন। 7 নাম্বার প্রশ্ন যারা আছে মোটামুটি পারা যাবে। 9 নাম্বার প্রশ্নটা একটু দেখেন। 9 নাম্বার, সরকার পাবলিক প্রসিকিউটরকে আপিল করার নির্দেশ দিতে পারে যে কোনো দায়রা আদালত কর্তৃক ড্যাশ প্রদত্ত খালাসের বিরুদ্ধে ড্যাশ। দায়রা আদালত কি মামলায় খালাস দিলে? মূল মামলায় বা আপিলে খালাস দিলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। দায়রা আদালত খালাস দিলে কোথায় হবে? হাইকোর্টে। তো অনলাইনে যারা আছে, তো এখানে আপনি 14 নম্বর প্রশ্নটা একটু দেখেন। পুলিশি পুলিশি মামলা বা জিআর মামলা বা এফআইআর এর ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করতে পারে? আমরা জিআর মামলার ক্ষেত্রে আপিল করতে পারে সরকারের নির্দেশ ক্রমে কে? পাবলিক প্রসিকিউটর। 16 নম্বর প্রশ্নটা দেখেন। 16, জিআর মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের দণ্ডাদেশের বিরুদ্ধে দায়রা আদালতে আপিল করা হয়। জিআর মামলায় প্রথম শ্রেণী জিআর দণ্ডাদেশ শব্দটা বললেন, এই জায়গায় আপিল করছে খালাসের বিরুদ্ধে না, জায়গায় আপিল করছে কিসে? দণ্ডাদেশ। মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি আপিল করতে দায়রা আদালতে। দায়রা আদালত মানে হলো দায়রা জজের কাছে। আপিলে দায়রা আদালত খালাস দেয়। দায়রা আদালত কি দিছে? আপিলে খালাস দিছে। দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? দায়রা আদালতের খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবে কে? পারবে বলেন? পিপি পারবে। কারণ এটা হলো এই খালাসটা দিছে আপিলে খালাস, আর এটা হলো কি মামলা? জিআর মামলা। 17 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, দেখেন। নালিশের ভিত্তিতে দায়েরকৃত মামলায়, মানে কি মামলা? জিআর মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে 3 বছরের কারাদণ্ড দিছে। একটা সিআর মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কারাদণ্ড দিছে আসামিরে 3 বছর। এখন আসামি আপিল করবে 408 ধারায়, কোথায় বলেন তো? দায়রা জজের কাছে। তো সে দায়রা জজের কাছে আপিল করতে, আপিলটি গোল দিবেন যুগ্ম দায়রা জজ শুনানি করে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আপিল করলাম দায়রা জজের কাছে, যুগ্ম দায়রা জজ কেন শুনানি করলো? ধরেন যুগ্ম দায়রা জজের শুনানির কি দিছে? ক্ষমতা দিছে। তাহলে যুগ্ম দায়রা জজ শুনানি করলেও যা হবে, দায়রা জজ শুনানি করলেও কি তাই, যেহেতু দায়িত্বটা উনি দিছে আর কি। আপিলটি যুগ্ম দায়রা জজ শুনানি করে আসামিরে খালাস দিলে অভিযোগকারী, যুগ্ম দায়রা জজ সিআর মামলায় খালাস দিছে, এখন এ জায়গাতে অভিযোগকারী কিন্তু একবারও আপিল করে নাই। এখন আপিল করুক বা না করুক, আমরা জানি অভিযোগকারী খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে শুধুমাত্র মূল মামলায় প্রদত্ত খালাস। কিন্তু এই জায়গায় খালাসটা দিছে কে? আপিল আদালত। আপিল আদালত যদি খালাস দেয় তাহলে তো আর অভিযোগকারী কি করতে পারে না? আপিল করতে পারে না। তাহলে এই জায়গায় আপিল করতে পারে না, কিন্তু রিভিশন করতে, কে বুঝেন নাই কে? আপাতত মনে রাখেন রিভিশন করবে, তাই মনে দেন। আর যদি বলেন যে রিভিশন যেহেতু, আর এরপর যদি জানতে চান তাহলে হলো দায়রা জজ যেহেতু আদেশটা দিছে আপিল আদালত, রিভিশন আর আপিল সবসময় করে উচ্চ আদালত, তাহলে দায়রা জজের উপরে কে? এখন আবার বলেন না দায়রা জজের উপরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কারণ গোপালগঞ্জের তো দায়রা জজ আছে 2 তলায়, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে ওই ভবনের। হ্যাঁ, তাহলে এই জায়গায় উচ্চতা দেখে না তার
আচ্ছা, তাহলে আহ, এখানে যেহেতু অভিযোগকারী আপিল করতে পারবে না, আপনার কাছে মনে হইতে পারে যে সে তো একবারও আপিল করে নাই, একবারও না করুক, বাট এই জায়গায় খালাসটা দিছে কে? আপিল আদালত। এই জায়গায় মোটামুটি অন্যান্য যা আছে সবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলবেন। 25 নাম্বারটা দেখেন, 25 নাম্বার। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামি এ কে কারাদণ্ড দেয়। অভিযুক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আপিল দায়ের করলে আপ- আদালত আসামিকে খালাস দেয়। জায়গা খালাস দিছে চিফ স্যার, তাও এই খালাসটা দিছে আপিলে। আপিলে উক্ত খালাস আদেশের বিরুদ্ধে ড্যাশ আপিল করতে পারবে। এই জায়গায় আপিল যে অভিযোগকারী সে পারবে না, কারণ খালাসটা দিছে কিসে? আপিলে। তাহলে এই জায়গায় আপিল করতে পারবে কে? পাবলিক প্রসিকিউটর, দায়রা জজের। আপনার কাছে মনে হইতে পারে যে কেন পাবলিক প্রসিকিউটর হলো, কারণ এই খালাসটা দিছে কোথায়? আপিলে দিছে। কারণ প্রথমে দণ্ড দিছিল ম্যাজিস্ট্রেট, সেটার বিরুদ্ধে আসামি আপিল করছে এই আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে, সে সে দিছে খালাস। তাহলে এই খালাসের বিরুদ্ধে আপিল কোথায়? দায়রা জজের কাছে। আর যেহেতু আপিলে খালাস দিছে, আপিলটা করবে কে? পিপি। কিন্তু অভিযোগকারীর পক্ষে হ্যাঁ, পিপি আমরা জানি জিআর সিআর উভয় মামলাই কি আপিল করতে পারে। আর এই প্রশ্ন যদি দেখেন, এখানে কিন্তু বলে নাই যে কি মামলা। এই যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আসামিরে একে কারাদণ্ড দেয়, বলছে কি কি মামলা? না। জিআর সিআর কি কিছু বলছে? বলে নাই। তো এই জায়গায় মোটামুটি যা আছে এগুলো সব পারবেন। প্রশ্ন কখনো মুখস্থ করতে যাবেন না, প্রশ্ন সবসময় বুঝে বুঝে পড়বেন। আর আপনি যদি মূল যে আমরা যে আলোচনাটা করলাম সেই আলোচনা যদি বুঝেন, তাহলে এই প্রশ্ন কিন্তু সব পারা যাবে। ঠান্ডা মাথায় দেখবেন, প্রশ্ন যখন আপনি এই জায়গায় পড়বেন সব প্রশ্ন পড়বেন, আমি তো সময়ের অভাবে সব পড়াইলাম না। তো আপনি যখন পড়বেন আপনি উত্তরটা আগে ঢাকে রাখবেন। আপনি আগে প্রশ্নটা পড়ে আপনি একটা উত্তর আগে মনে মনে কাউন্ট করবেন যে আমি এটা আমার মতে এটা হচ্ছে, পরে উত্তরটা দেখবেন যে আপনার মতের সাথে উত্তরটা মেলে কিনা। প্রথমেই কিন্তু উত্তর দেখবেন না। শুনেন, প্রিলিতে পাশ করা মানে আপনি অনেক সময় অনেকে আছে যে ভাগ্যের জোরেও পাশ করে। কেমনে? ওই 100টা যায় আন্দাজে দাগাই দিয়ে আসছে। যদি তার ভাগ্য সহায় থাকে, 60টা কারেক্ট হয়েছে, 40টা ভুল হয়েছে, তাতেও নেগেটিভ মার্কিং বাদ দিয়ে 50 মার্ক থাকে। কিন্তু আপনার যদি আপনি লিখিততে পাশ করতে চান, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। কারণ ধরাটা খাবেন গিয়ে কোথায় গিয়ে? লিখিততে গিয়ে। প্রিলিমিনারি হচ্ছে আপনার T20 ম্যাচ, এ জায়গা 20 ওভারের খেলা, অনেক সময় ব্যাটে বাড়ি লেগে যায়। আর এই লিখিত পরীক্ষা হচ্ছে টেস্ট ম্যাচ। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ যা বুঝলাম, কেউ যদি কোনো কিছু না বুঝেন প্রশ্ন করবেন। 31 নাম্বারটা দেখেন, এটা বিবিআই। যে ক্ষেত্রে খালাসের বিরুদ্ধে আপিল দায়ের করা হয় কিন্তু আপিলটি গোলদেন প্রত্যাখ্যান করে, কি করে? প্রত্যাখ্যান করে, তখন উক্ত প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না, কিন্তু কি করা যায় বলেন? কারণ আমরা জানি, এই জায়গায় এখন আবার প্রশ্ন করবেন যে এই জায়গায় রিভিশনটা কে করবে? বিপি করবে না অভিযোগ করবে? যে কেউ। আপিলটা যদি কি করে? প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যান কিন্তু আদেশের বিরুদ্ধে দ্বিতীয়বার আপিল করা যায় না, সেটার বিরুদ্ধে করতে হবে কি বলেন? রিভিশন। ধন্যবাদ। তো খালাস আদেশের বিরুদ্ধে আপিল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? অনলাইন অফলাইন ভাই যারা আছেন, আপনারা বলেন যে খালাস আদেশের কোথাও বুঝেন না, এরকম আছে কিনা। তানভীর আলম খান সাহেব বুঝছেন? জি, ঘুমাইছেন? আচ্ছা, ঘুমাইলে পরে লেকচার দেখে নিয়েন। তারপরেও দেখেন, আমরা অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলে আসি। দেখেন, আপিল এগেইনস্ট ইনএডিকুয়েসি অফ সেন্টেন্স, ধারা 417 ক, গোল্ডেন 417 ক। 417 ক মানে যখন আইনটা প্রথম প্রণয়ন করা হয় তখন 417 ক ধারা ছিল না। কেন ছিল না? কারণ এই কটা যোগ করা হয়েছে কখন? পরবর্তীতে বিভিন্ন সময় সংশোধন, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোনো ধারা সংযোজন করছে বা কোনো ধারার মধ্যে থেকে সংশোধন করছে।
তাহলে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল আসলে কি? অপর্যাপ্ত দণ্ড মানে ভাষাটাই এরকম, মানে যে দণ্ড দিছে তাতে আপনি মনোভূত না, আপনি চাচ্ছেন যে তার দণ্ড আরো বেশি হওয়া দরকার। তারে দণ্ড দিছে 1 বছর, কিন্তু আপনার বাদী হিসেবে আপনার মনে হচ্ছে যে তার আরো সাজা আরো বেশি হওয়া দরকার, তখন আপনি ওই দণ্ড বৃদ্ধির জন্য যে আপিলটা করবেন সেটাকে বলে কি? অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল। আচ্ছা, এখন একটা জিনিস মনে করেন, আমরা এই জায়গায় আসি পরে, আগে বুঝাইনি যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিলটা কে করে। ওই খালাসের বিরুদ্ধে যারা যারা করতো অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও তারা তারা করে, অর্থাৎ অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তো আসামি আপিল করে না। আসামি কি চাইবে যে আমার দণ্ড অপর্যাপ্ত হয়ে গেছে, আমি ভিতরে আর কয়দিন থাকতে চাই? আচ্ছা, এরকম চাই, অনেক সময় চাই। চাই কখন জানেন? কিন্তু তখন তার কিছু করার থাকে না। ধরেন ওই যে জল্লাদ শাহজাহানকে ছেড়ে দিছে 30-40 বছর পরে যাই, তো যখন কোনো ব্যক্তি 30 বছর 35 বছর জেলখানার ভিতরে থাকে তখন কিন্তু ওই পরিবেশের সাথে সে অভ্যস্ত হয়ে যায়। তখন যখন সে 30-35 বছর পর তারা যখন বাইরে আহ মানে সে ছেড়ে দেয়, মুক্ত হয়ে যায়, তখন দেখবেন যে বাইরে আসার পরে সে বাইরে আসলে মানে ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারে না, আর অ্যাডজাস্ট করতে পারলেও ওই মানুষ তারে অন্য চোখে দেখে, যে ওই যে দেখ অমুক আসতেছে এই টাইপের। তো হ্যাঁ, তো সে আর ভিতরে থাকলে আরো কয়দিন ভালো থাকতো। জি, তো দেখেন আপনারা আচ্ছা থাক, দেখেন শুনেন শুনেন, তাহলে আপিল করা যায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কে করবে? পিপি করবে বা অভিযোগকারী করবে। এখন প্রশ্ন আসে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলটা করবে কোথায়? আমরা জানতাম যে খালাসের ক্ষেত্রে আপিল করে দুইটা আদালতে, হাইকোর্ট বিভাগে অথবা কি দায়রা জজ আদালতে। এখন অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আমি প্রথম মনে রাখেন, পিপির কথা মনে রাখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পিপি আপিল করলেই আপিল চলে যাবে হাইকোর্ট বিভাগে, এক কথা। তাতে পিপি করলেই কোথায়? হাইকোর্টে। তাতে ওই মামলাটা জিআর হোক সিআর হোক, ওই দণ্ডটা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দেখ বা দায়রা আদালত দেখ, যেই দেখ না কেন, আমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পিপি কোথায় আপিল করবে, চোখ বন্ধ করে কি? হাইকোর্ট। আবার বন্ধ করে বৃত্তটা দেখেন না, বলে অন্য জায়গায় তো মানে রূপ করতে ব্যবহৃত আর কি। তো এই জায়গায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে পিপি আপিল করলেই কোথায় ভাই? হাইকোর্ট। যদি আপনারা বলে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা জিআর মামলায় 3 মাসের কারাদণ্ড দিছে, এখন রাষ্ট্রপক্ষ বা পিপি এই দণ্ড বৃদ্ধির জন্য আপিল করবে কোথায়? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট থেকে যে দেখ দণ্ড বৃদ্ধি আসলে পিপির কথা আসলেই কোথায়? হাইকোর্ট। কাহিনী বুঝতেন? আচ্ছা, এবার শুনেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে তাহলে অভিযোগকারী আপিল করবে কোথায়? অভিযোগকারী অভিযোগকারী আপিল করবে সংশ্লিষ্ট আপিল আদালতে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে সংশ্লিষ্ট আপিল আদালত জিনিসটা কি? গতদিন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যেরকম, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল যেরকম পড়তি, সংশ্লিষ্ট আপিল আদালত হচ্ছে তাই। তাহলে আমি কি ব্যাখ্যা দিই, শুনেন। ধরেন আগে দণ্ডাদেশ একটু মনে করাই দিই। দণ্ডাদেশের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি আপিল করতে চিফ স্যারের কাছে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতে দায়রা জজ, যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে আপিল করতে দায়রা জজ। আর যদি আপনার যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দেয় তাহলে আপিল করছে কোথায়? হাইকোর্টে। তো এখন একটা জিনিস মনে করেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে অভিযোগকারী আপিল করতে পারে শুধুমাত্র সিআর মামলায়। কি মামলা বলেন? সিআর মামলা, তাও মূল সিআর। আপিলে যে সিআর মামলা সেটা না, কি সিআর? মূল সিআর। ধরেন একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একটা নালিশি মামলায় আসামিরে 2 মাস কারাদণ্ড দিল। এখন যিনি মামলা করছেন তার অনুভূত হয় নাই, সেই সাথে আসামির তো আরো সাজা দেওয়ার উচিত। তখন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেহেতু নালিশি মামলায় তাকে আপনার সাজাটা দিছে, এখন নালিশকারী এ জায়গা দণ্ড বৃদ্ধির জন্য আপিল করবে সংশ্লিষ্ট আপিল আদালত। সংশ্লিষ্ট আপিল আদালত মানে কে? তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যেহেতু দিছে, তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হতো কোথায়? চিফ স্যার। তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড বৃদ্ধির জন্য আপিল হবে কোথায়? চিফ স্যার। বুঝেন কিনা? এখানে সংশ্লিষ্ট ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যেরকম হতো সেরকম। গতদিন আমরা দণ্ডাদেশ করছি না, যে দ্বিতীয় তৃতীয় দণ্ড দিলে আপিল হতো কার কাছে? চিফ স্যার। প্রথম দণ্ড দিলে আপিল হতো কার কাছে? দায়রা জজ। ঠিক সংশ্লিষ্ট আপিল আদালত বলতে তাই বুঝাইছে। ধরেন
এখন আমরা যদি এইভাবে বলি যে নালিশকারীরে দণ্ড যদি দেয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মানে নালিশ দণ্ড দিছে সিয়ার মামলায় অভিযোগ আসামিরে, ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা জানি সর্বোচ্চ দণ্ড দিতে পারে 5 বছর, আর বিশেষ ক্ষমতা বলে দিতে পারে 7 বছর, ধরেন দিছে তার 1 বছর মাত্র। এখন যিনি নালিশকারী তার মনে হচ্ছে যে ওর তো আরো সাজা হওয়া দরকার, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিছে এটা বৃদ্ধির জন্য নালিশকারী আবেদন করবে কোথায়? দায়রা জজের কাছে। বুঝেন কিনা? কার কাছে? দায়রা জজ। দ্বিতীয় তৃতীয় শ্রেণী হলে চিফ, প্রথম শ্রেণী হলে দায়রা জজ। বুঝছেন? আচ্ছা, তাহলে আমি অপর্যাপ্ত দণ্ডাদেশ কিন্তু আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো তামাদি মেয়াদ। অপর্যাপ্ত দণ্ডাদেশ তামাদি মেয়াদ মানে 60 দিন, তাতে পিপি ক্ষেত্রেও 60 দিন, নালিশকারীর ক্ষেত্রেও 60 দিন। পিপিটা বলা হয়েছে 155 অনুচ্ছেদ, আর নালিশকারীটা বলা হয়েছে 417 ক 2, সেটা পরের কথা। বাট আপাতত মনে রাখেন অপর্যাপ্ত দণ্ডাদেশ মানেই তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। তাহলে বিমল সাহেব বলেন তো, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি দণ্ড বৃদ্ধির জন্য আপিল করবে কোথায়? পিপি যদি দণ্ড বৃদ্ধি করতে চায়, পিপি আপিল করলেই কোথায় ভাই? হাইকোর্ট। আর যদি নালিশকারী বলে, তাহলে আমি দেখবো যে কে দণ্ডটা দিছে, সংশ্লিষ্ট আপিল। আর অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে যদি এইভাবে আসে, পিপি আপিল করবে কয়দিনের মধ্যে? 60 দিন। নালিশকারী আপিল করবে কয়দিনের মধ্যে? 60 দিন। বুঝছেন? আচ্ছা, আমরা একটু পড়ায় আসি। ফৌজদারি কার্যবিধি 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান আছে। আচ্ছা, এটার আগে আর একটা কথা একটু বলে নিই, সেটা হচ্ছে যে আহ একটা ধারণা আছে ক্রস আপিল। ক্রস আপিল আসলে কাকে বলে? ক্রস আপিল হচ্ছে যে যখন অর্ডার একটা কিন্তু আপিল করতেছে দুই পক্ষ। ধরেন আমি এতক্ষণ ধরে যে কথা বললাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজনকে 1 বছর কারাদণ্ড দিছে, তাহলে যার কারাদণ্ড দিছে তার জন্য সে চাইতেছে তো খালাস, আসামি তো চাইবে একদিন দিলেও তো তার জন্য সেটা বেশি, তাহলে সে চাইবে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবে আসামি। আর যে রাষ্ট্রপক্ষ সে চাইতেছে আসামির আরো সাজা হওয়া দরকার, তাহলে সে আপিল করবে কি? দণ্ড বৃদ্ধির জন্য। দণ্ড বৃদ্ধি, তাহলে অর্ডার একটা, বাট দুই পক্ষই সংক্ষুব্ধ। এক পক্ষ চাইতেছে তার দণ্ড কমুক, আর এক পক্ষ চাইতেছে কি তার দণ্ড বাড়ুক। তাহলে যখন একটা আদেশের উপর ভিত্তি করে দুইটা আপিল হয়, তারে কি বলে? ক্রস আপিল। এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে যদি বলে ক্রস আপিল কত ধারায় আছে, কোনো ধারায় নাই। মানে ক্রস আপিল এই যে ধারণাটা, এটা স্পেসিফিক্যালি কোনো ধারায় কি আলোচনা করা হয় নাই। বাট আপনারা যদি বলে ক্রস আপিল কোন ক্ষেত্রে হয়, যে দণ্ডাদেশের যদি আদেশ দেয় তাহলে কি হইতে পারে? ক্রস আপিল হতে পারে, উভয় পক্ষই আপিল করবে। আচ্ছা, আমরা পরে, হ্যাঁ, দেখেন আমরা পড়াই ফিরি। তো ফৌজদারি আদালত কর্তৃক প্রদত্ত দণ্ড দেশ অপর্যাপ্ত হলে উক্ত দণ্ড বৃদ্ধির জন্য 417 ক ধারার বিধান অনুসারে আন্ডারলাইন করবেন পাবলিক প্রসিকিউটর, বা আন্ডারলাইন করবেন অভিযোগকারী আপিল দায়ের করতে পারে। পাইছেন? এটা হচ্ছে আপনার 483 আপিল করতে পারে। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে মূলত আন্ডারলাইন করবেন দণ্ড বৃদ্ধির জন্য আপিল করা হয়। তারপরে দেখেন, যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, দণ্ড কমানোর জন্য তো আর উনরা করবে না, করবে কে? আসামি। দেখেন 417 ক ধারায় পাবলিক প্রসিকিউটর, এবং 417 ক 2 ধারায় ক 1 পাবলিক প্রসিকিউটর, ক 2 অভিযোগকারী। তারপরে আমরা চলে আসি, দেখেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যেখানে আপিল করা যায়, 1 নাম্বার হাইকোর্ট বিভাগে 417 ক কত? 1। আর সংশ্লিষ্ট আপিল আদালতে 417 ক কত? 2। সংশ্লিষ্ট আপিল আদালতের ব্যাখ্যা এতক্ষণ দিছি। সংশ্লিষ্ট আপিল আদালত মানে হচ্ছে আহ ওই দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারিত হয় সেইভাবে, মানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় দিলে সিক্স এর কাছে, প্রথম দিলে কোথায়? দায়রা জজ, এইভাবে আর কি। আচ্ছা, আমরা চলে এসে দেখেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল 417 ক পাবলিক প্রসিকিউটর, এই যে দেখেন কোথায়? হাইকোর্ট বিভাগে। কতদিন? 60 দিন। আমাদের আইনের কত অনুচ্ছেদ? 155। পরেরটা দেখেন, অভিযোগকারী বলতেন সিআর মামলা। কি মামলা? সিআর মামলা। তার মানে পিপির কথা, পিপি পারে কি কি? জিআর সিআর উভয়। পিপি জিআর সিআর উভয়, কিন্তু অভিযোগকারী পারে শুধুমাত্র কি মামলা? সিআর মামলা। সিআর মামলার ক্ষেত্রে দেখেন সংশ্লিষ্ট আপিল আদালতে এনারও সময় কয়দিন? 60 দিন। এটা হলো 417 ক কত?
2। এখন আমরা একটু চলে এসে দেখেন পাবলিক প্রসিকিউটর কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 417 ক-1 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক বিচারে। এই জায়গায় যে কোনো আদালত বলতে কি বোঝায়? যে কোনো আদালত মানে ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত, যে কোনো কিছু, ঠিক আছে। যে কোনো আদালত কর্তৃক বিচারে প্রদত্ত যে কোনো দণ্ডের ক্ষেত্রে, যে কোনো দণ্ড মানে হচ্ছে এটা ওই আপনার কারাদণ্ড, মানে এটা আপনার জিয়ার মামলাও হতে পারে, আবার কি ফেয়ার মামলাও হতে পারে, আবার কারাদণ্ডও হতে পারে, আবার কি অর্থদণ্ডও হতে পারে। উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে সরকার বল দিবেন পাবলিক প্রসিকিউটরকে, আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার নির্দেশ দিতে পারে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে সরকার যদি পিপিরে বলে যে পিপি সাহেব আপনি অমুক আসামির দণ্ড বৃদ্ধির জন্য আপিল করেন, সরকার নির্দেশ দিলেই পিপি আপিল করবে কোথায়? হাইকোর্ট বিভাগে। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্ট বিভাগ। কি কি মামলা? জিআর সিআর উভয়। এবার চলে আসি দেখেন অভিযোগকারী। অভিযোগকারী কর্তৃক অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। 417 ক-2 ধারায় বলা হয়েছে যে কোনো আদালত কর্তৃক প্রদত্ত বিচারে যে কোনো দণ্ডের ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে উহার অপর্যাপ্ততার কারণে অভিযোগকারী আপিল আদালতে আপিল দায়ের করতে পারে। এখন যদি প্রশ্ন আসে যে আপিল আদালত মানে কিভাবে নির্ধারণ করা হবে, ওই যে সংশ্লিষ্ট আপিল আদালত মানে হচ্ছে দণ্ডাদেশের ক্ষেত্রে যেভাবে নির্ধারণ করা হতো সেইভাবে। এখন আমরা 417 1 আর 2 এর ভিতরে পার্থক্য দেখি। দেখেন 417 আপিল করে পিপি, 417 ক-1 আপিল করে কে? পিপি। 417 ক-2 আপিল করে কে? অভিযোগকারী। পিপি আপিল করলেই গোল দিবেন, পুরোটা পড়লাম না, পিপি আপিল করলেই চলে যাবে কোথায়? হাইকোর্টে। আর নালিশকারী আপিল করলে কোথায় যাবে? সংশ্লিষ্ট আপিল আদালতে। তারপরে দেখেন যে ধরনের মামলায় পিপি আপিল দায়ের করতে পারে, এ জায়গা যদিও জিআর বলছে, বাট আমরা দুইটাই ধরে নিব। অপর্যাপ্ত দণ্ডাদেশের দণ্ড বৃদ্ধির জন্য পিপি আপিল করতে পারে কি কি মামলায় বলেন? জিআর সিআর উভয়। বাট নালিশি মামলায়, সিআর মামলায় শুধুমাত্র এটা কল দিয়েন, কে মামলায়? সিআর মামলায় আপিল করতে পারে শুধুমাত্র দণ্ড বৃদ্ধির জন্য কে? নালিশকারী। আপিল দায়েরের সময় এনারও 60 দিন, উনারও কয়দিন? 60 দিন। এনার 60 দিন বলা আছে 155 অনুচ্ছেদে, পিপির আর এনার বলা আছে কোথায়? 417 ক-2। 417 ক-2। এক লাইটটা জ্বালাই দেন দেলোয়ার সাহেব। এখন আপনারা আমরা একটু পড়ি। এখন একটা জিনিস কি ভেবে দেখছেন যে পিপির কথা বলতে পিপি, আচ্ছা একটু পরেই বাবাই, আগে পড়ে নিই তারপরে দেখেন। অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে দণ্ডাদেশ বৃদ্ধির জন্য আপিল দায়ের করতে হবে তা নির্ণয় করতে হলে মিঠুন বিশ্বাস বলেন প্লিজ। মিঠুন বিশ্বাস বলেন। আপনি তো মিউট করে আনমিউট করে কথা বলেন। এক্ষেত্রে যদি অভিযোগকারী মনে করে যে কারাদণ্ড আদেশ পর্যাপ্ত, হ্যাঁ, উনি আপিল করবে কি দায়রা জজের আদালতে নাকি হাইকোর্টে? আচ্ছা এখন অভিযোগকারী কোন মামলায় আদেশটা দিছে কে সেটা দেখতে হবে। অভিযোগকারী স্যার আপিল আদেশ করবে দিচ্ছে আদেশটা দিছে কে আদেশ সেটা দিচ্ছে বলেন। যুগ্ম দায়রা জজ। যুগ্ম ধন্যবাদ। দায়রা জজ। যুগ্ম দায়রা জজ যদি যদি দেয় তাহলে কয় বছর দিছে? মানে ওনারে 6 বছর কারাদণ্ড স্যার ধরেন। 6 বছর দিলে উনি চাচ্ছে যে 6 বছরের আরো বেশি হোক, তাহলে আপিল জি করবে স্যার। হাইকোর্ট বিভাগে। আর 5 বছর পর্যন্ত যদি হতো তাহলে আপিল করতে কোথায়? দায়রা জজের কাছে। দণ্ডাদেশে যেভাবে আচ্ছা আপিল ঠিক আছে হতো স্যার। সেইভাবে। বুঝতে পারছেন? এই মিঠুন বিশ্বাস, হ্যালো, স্যার শুনছি স্যার, বলেন। বুঝতে পারছেন মানে আমি কি বলবো আর নাকি বুঝতেন? না স্যার বুঝছি, মানে এই যে এই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যুগ্ম দায়রা জজের যে নিয়ম সেই একই নিয়ম এই যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। জি জি, আপনি সঠিক, এটাই। জি স্যার। আচ্ছা দেখেন আমরা একটু পড়ি, দেখেন কথা বলেন না। যদি যদি রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর
এই দেখেন, যদি রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। কিন্তু যদি অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে তাহলে আপিল দায়ের করতে হবে সংশ্লিষ্ট আপিল আদালতে। আচ্ছা, এখন দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের ক্ষেত্রে আরেকটি বিবেচ্য বিষয় হলো দণ্ডাদেশটি কোন ধরনের মামলায় প্রদান করা হয়েছে। প্রাথমিক তথ্য বিবরণীর ভিত্তিতে দায়েরকৃত জিআর মামলায় দণ্ডাদেশটি প্রদত্ত হলে দণ্ড বৃদ্ধির জন্য শুধুমাত্র পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্র আপিল করতে পারবে। এই ক্ষেত্রে সংবাদদাতা বা নালিশকারীর আপিল করার কোনো অধিকার নেই। কিন্তু নালিশের ভিত্তিতে দায়ের সিআর মামলায় প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে নালিশকারী আপিল দায়ের করতে পারবে। জেনে রাখা ভালোতে চলে আসি। দেখেন, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে গোল দিবেন, দুই ধরনের আপিল হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। প্রথমত, দণ্ডের বিরুদ্ধে আহ দণ্ডিত আসামি আপিল করতে পারে। অন্যদিকে যে দণ্ড দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত হওয়ার কারণে দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা নালিশকারী আপিল করতে পারে। তাহলে আসামি আপিল করতেছে তার দণ্ড যাতে কমানো হয় বা খালাস দেয়, আর পিপি অথবা নালিশকারী আপিল করতেছে তার দণ্ড বাড়ানোর জন্য। তো যখন দুইটা আপিল হয় তখন ওই দুইটা আপিলই একসাথে শুনে আদালত। আচ্ছা, তো আমরা দেখি যে অভিযোগকারী কর্তৃক আপিল আদালতে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দেখেন, 417 2 ধারায় অধীন অভিযোগকারী অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল আদালতে আপিল করতে পারবে। এই ক্ষেত্রে আপিল আদালত বলতে কি বোঝানো হয়েছে তা 417 2 ধারায় উল্লেখ করা হয়নি। এখানে আপিল আদালত বলতে দণ্ডাদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করেন, দণ্ডাদেশের বিরুদ্ধে যেভাবে আপিল আদালত নির্ধারণ করতে হয় ঠিক সেইভাবে নির্ধারণ করতে হবে। নালিশি মামলায় অপর্যাপ্ত দণ্ড দিলে দুই ধরনের আপিল হতে পারে। প্রথমত, উক্ত দণ্ডের বিরুদ্ধে আসামি আপিল দায়ের করতে পারে, কারণ অপর্যাপ্ত হলেও সেটা মূলত একটা কি দণ্ড, আন্ডারলাইন করেন। দ্বিতীয়ত, উক্ত অপর্যাপ্ত দণ্ড বৃদ্ধির জন্য নালিশকারী আপিল করতে পারে। এই ক্ষেত্রে উক্ত দণ্ডের বিরুদ্ধে আসামি যে আদালতে আপিল করবে অভিযোগকারীও সেই আদালতে উক্ত অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবে। নালিশি মামলায় তো সাধারণত যে আসামিও যে জায়গায় আপিল করবে আর নালিশকারীও দণ্ড বৃদ্ধির জন্য আপিল আদালত কিন্তু সেম হচ্ছে, সেম। কিন্তু জিআর মামলায় যদি আসামি আপিল করে, ধরেন জিআর মামলায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিল 1 বছরের কারাদণ্ড, এখন আসামি তো প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আসামি আপিল করবে দায়রা জজের কাছে। আর যদি টিপি দণ্ড বৃদ্ধির জন্য আপিল করে ওটা চলে যাচ্ছে কোথায়? হাইকোর্টে। বুঝলেন কিনা? কিন্তু সিআর মামলা যদি হতো, দেখেন সিআর মামলা চিন্তা করে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয় তাহলে আসামি আপিল করতেছে দায়রা জজ, আবার এই অভিযোগকারীও আপিল করতেছে কোথায়? দায়রা জজ। মানে দুই আপিলই এক জায়গায়। কিন্তু জিআর মামলা হইলে আহ একটা যাচ্ছে হাইকোর্টে আর একটা থাকতেছে নিচে। এই আপনারা শুনেন না? মিঠুন বিশ্বাস তো শুনছেন? হ্যালো, স্যার শুনি স্যার, শুনি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে তাহলে দেখেন ভাই, এখন যে ক্ষেত্রে ধরেন আসামি আপিল করছে দায়রা জজের কাছে আর পিপি আপিল করছে হাইকোর্ট, তখন হাইকোর্ট বিভাগ ওই দায়রা জজের মামলাটা উনার কাছে নিয়ে দুইটা একসাথে শুনবে। আর যে যে ক্ষেত্রে সিআর মামলার ক্ষেত্রে দুইটাই তো গেছে এক আপিল আদালতে, তাহলে দুইটাই একসাথে শুনবেন। সাধারণত যদি একটা আদেশের উপর ভিত্তি করে দুইটা আপিল হয় তাহলে ধরে নিবেন ওই দুইটা আপিলের শুনানি কি হবে? একসাথে। আচ্ছা, যে দুইটা একসাথে আবেদন করবে এটাও তো, কি ভাই? আপনি যে দুইটা একসাথে করবে তাও তো হয় না, না, পাস করে করবে। এক পাস করে করবে, জি। তখন এক পাস করে করবে যদি ওই আপনার ধরেন পিপি একটা তো নির্দিষ্ট সময় আছে। দণ্ডাদেশের ক্ষেত্রে যেরকম আপনি যদি আপিল করেন দায়রা জজের কাছে 30 দিন, আর এই ক্ষেত্রেও কতদিন? ওই অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে 60 দিন। এখন যদি মনে হয় যে একই জিনিসের উপর ভিত্তি করে দুইটা আপিল হয়েছে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে হইলে তো দুইটাই একসাথে শুনবে। এখন আপনার প্রশ্ন যে এইভাবে হয় যে একজন আগে করলো আর একজন 2-3 মাস পরে গিয়ে করলো, তাহলেও যখন জানতে পারবে তখন দুইটা কি একসাথে শুনবে। আচ্ছা, দেখেন এই ক্ষেত্রে দেখেন, আচ্ছা আর একটা জিনিস ধরেন আমরা একটা জিনিস পড়ে এসেছি, আহ মৃত্যুদণ্ড অনুমোদনের বিধান আছে 374-এ, হাইকোর্টে পাঠায় 374, অধিকতর অনুসন্ধান করে 375,
আর রায় দেয় কত 373। ওই জায়গায় একটা কথা ছিল যে যতদিন পর্যন্ত মৃত্যুদণ্ডের আপিল নিষ্পত্তি না হচ্ছে বা আপিল না না করা হচ্ছে ততদিন পর্যন্ত ডেথ রেফারেন্সের শুনানি। এখন বাস্তবে হয় কি? বাস্তবে হয় যে এই ডেথ রেফারেন্সের আপিল আর ডেথ মানে আপনার ডেথ সেন্টেন্সের আপিল, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল আর ডেথ রেফারেন্সের শুনানি, এই দুইটা একই সাথে হয়। দুইটা কি হয় বলেন? একই সাথে। এই যে, আচ্ছা, তাহলে দেখেন এই ক্ষেত্রে 407, 408 ও 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে যেভাবে আপিল আদালত নির্ধারণ করতে হয়, ঠিক একইভাবে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল আপিল আদালত কি করতে হবে? নির্ধারণ করতে হবে। যেমন দেখেন, যেমন যদি আমরা পড়ি যে একটি নালিশি মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে 3 বছরের কারাদণ্ড দিল। কি মামলায়? নালিশি মামলা। কে দণ্ড দিছে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। 408 ধারার বিধান অনুসারে আসামি উক্ত দণ্ডের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল দায়ের করতে পারবে না। আসামি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে তো দায়রা জজের কাছেই হবে। যদি নালিশকারী আন্ডারলাইন করেন মনে করে যে উক্ত দণ্ডের অপর্যাপ্ততা হয়েছে, তাহলে তিনি দণ্ড বৃদ্ধির জন্য 417 ধারায় আপিল করতে পারবে। এই ক্ষেত্রে নালিশকারী আপিল করবে আপিল আদালতে, অর্থাৎ দণ্ডের বিরুদ্ধে আসামি যে আদালতে আপিল করেছে সেখানেও নালিশকারী কি করবে? আপিল করবে। যেহেতু আসামি দায়রা জজের নিকট আপিল করেছে সেহেতু নালিশকারীও দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করবে? কিন্তু যদি এটা জিয়ার মামলা হইতো তাহলে পিপি চলে যেত কোথায়? না, সে তো হাইকোর্টে না, তার তো ঠেকা পড়ে না হাইকোর্ট। আসামি তো আপিল করছে দায়রা জজ, আর পিপি দণ্ড বৃদ্ধির জন্য আপিল করছে কোথায়? হাইকোর্টে। তখন হাইকোর্ট যদি অবগত হয় যে এই বিষয়ে যদি আসামি আপিল করছে কিনা, তাহলে আসামি হাইকোর্ট যদি দেখে যে আসামি একটা আপিল করতে কোথায়? দায়রা জজের কথা, তখন হাইকোর্ট ওই মামলাটা তার কাছে দিয়ে আসবে, তারপর দুইটা একসাথে শুনানি করবে। আচ্ছা, আমার অনেক প্রশ্ন জাগে, মানে আমি যেভাবে আপনাদের খুঁটিনাটি পড়াই যে নিজে, কিন্তু যারা ওই যে ভিআইপি জায়গায় পড়েন সে জায়গায় কি প্রশ্ন করতে পারেন নাকি এত দায়বদ্ধতা আছে আপনার এটা বোঝানোর, বারবার বলার? মানে ওসব জায়গা তো আপনার অনেকটা বাণিজ্যিক, মানে আপনার স্যারের মতো এসে বলে গেল, ওনার এত সময়, কারণ ব্যস্ত মানুষ, আর আপনি বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। আর যে উদ্দেশ্যে আছে সেটা হলো ওই যে বিশেষ কিছু পাওয়া যায় কিনা আর কি। দেখেন, যাই হোক, রাষ্ট্রপক্ষ কর্তৃক আহ অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল। প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে দায়েরকৃত আন্ডারলাইন করেন জিআর মামলায় দণ্ড বৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর 417 ধারায় আন্ডারলাইন করবেন হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। যেমন দেখেন, প্রাথমিক তথ্য বিবরণের ভিত্তিতে জিআর মামলায় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আসামিকে 3 বছর কারাদণ্ড দিল। কে দিল? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। উক্ত দণ্ডের বিরুদ্ধে 408 ধারায় দায়রা জজের নিকট আপিল করতে পারে। আসামি করবে দায়রা জজের কাছে আপিল, কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কার কাছে? দায়রা জজ। যেহেতু জিআর মামলা, তাই রাষ্ট্রপক্ষ বা পাবলিক প্রসিকিউটর দণ্ড বৃদ্ধির জন্য 417 ধারায় হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তাহলে এখানে আসামির আপিল যাচ্ছে দায়রা জজের কাছে, পিপির আপিল যাচ্ছে কোথায়? হাইকোর্ট বিভাগে। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে যে গোলদেন 526 ধারা অনুসারে দুইটি আপিল একত্রে শুনানি করতে পারে। উনি ওই 526 ধারায় উনার মামলা প্রত্যাহার বা ট্রান্সফারের ক্ষমতা আছে। হাইকোর্ট বিভাগ ওই আপিলটা উনার কাছে নিয়ে দুইটা আপিলের শুনানি একসাথে। এখন বলেন তো, দুইটা আপিল একসাথে শুনানি করবে কেন? আপনাদের কমন সেন্স কি বলে? না, এখন এখন ধরেন, আচ্ছা বিষয়টা হলো এরকম, ধরেন হাইকোর্ট যদি দণ্ড বৃদ্ধি বাড়াইলো আবার দায়রা জজ দিল ওরে খালাস, তাহলে দুই আদালতের সিদ্ধান্ত কি হয়ে গেছে? সাংঘর্ষিক। এই কারণে দুই আপিলের শুনানি কি একসাথে করে। ওই ডেথ রেফারেন্সের শুনানি আর আপিল, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে যে আপিল, এই দুইটাও একসাথে করে কেন? আচ্ছা, নর্মালি এটা সমস্যা হওয়ার কথা না, কারণ এটা তো আপিল শুনানির পরেই করে, বাট
আমাদের দুইটাই একসাথে করা হয়, কিন্তু এই জায়গায় দুইটা একসাথে করে কেন তো ধারণা পাইছেন যে যদি দায়রা জজ দেখা গেলো ওরে খালাস দিছে আর হাইকোর্ট আবার দণ্ড বৃদ্ধি করছে, তাহলে তো দুইটা আদালতের সিদ্ধান্ত দুই রকম হয়ে গেল। জি, এ কারণে আইন প্রণেতারা যে ব্রিটিশ আমলে যারা আইন তৈরি করে গেছে, তাহলে দেখেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা। আচ্ছা দেখেন ভাই, আপিল দায়েরের সময়সীমা এই প্যারাটা আমি আর পড়লাম না, কারণ আপিল এই জায়গা যে এই দায়ের করুক না কেন কয় দিন, 60 দিন। যদি পিপি করে 60 দিন, এটা হলো 155। আর যদি কে করে, অভিযোগকারী করে 60 দিন, 417 কয়ের কত 2। জেনে রাখা বলতে চলে আসি, দেখেন জি, দেখেন পাবলিক প্রসিকিউটর 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে এবং 417 ক ধারায় অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কোল দেন দ্বিতীয় আপিল করতে পারে। এখন আমাদের এই স্যার উনি বলে দিছে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করতে পারে, খালাসের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের উদাহরণ উনি দিছে, কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যে দ্বিতীয় আপিল করেই শেষ করতে, কিন্তু অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিলের কোনো উদাহরণ কিন্তু এখানে নাই। এখন কাহিনী হচ্ছে এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আসলেই দ্বিতীয় আপিল করা যায় কিনা। ওখানে আমরা যদি ধারাটা পড়ি, ওই জায়গা দ্বিতীয় আপিলের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, কারণ ওই জায়গা বলা আছে যে কোনো মামলায় যে কোনো দণ্ড। ওই জায়গা কি বলা আছে, যে কোনো মামলায় যে কোনো দণ্ডের বিরুদ্ধে পিপি দণ্ড বৃদ্ধির জন্য কি করতে পারে, আপিল করতে পারে। ধরি পিপি দ্বিতীয় আপিল অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে করতে পারে, তাহলে কেমনে করবে? কারণ পিপির প্রথম আপিলই তো চলে যায় হাইকোর্টে, তাহলে দ্বিতীয় আপিল উনি কোন জায়গা করে? আচ্ছা, এটা হচ্ছে যে দ্বিতীয় আপিলের যদি বিধান থেকেই থাকে, একটা আছে পিপি সিআর মামলায় দ্বিতীয় আপিল করতে পারে। কেমনে সিআর মামলায় পারে? ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সিআর মামলায় দণ্ড দিছে, এখন তাহলে নালিশকারী সিআর মামলায় দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজও ওই দণ্ড কি বহাল লাগছে, তাহলে নালিশকারী তো আর আপিল করতে পারতেছে না। তাহলে এই ক্ষেত্রে পিপি দণ্ড বৃদ্ধির জন্য আপিল করবে কোথায়? কোথায় বলেন? তাহলে আপনি লিখবেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করতে পারে শুধুমাত্র কি মামলায়? সিআর মামলায়। যে ক্ষেত্রে ওই সিআর মামলায় একবার আপিল করছে কে? নালিশকারী। দণ্ডবৃদ্ধির জন্য একবার আপিল করছে, তাহলে দ্বিতীয়বার আপিল করবে কে? পিপি। বুঝেন কিনা? তানভীর আলম খান বুঝেন না বোধহয়। হ্যাঁ বলেন তো, উদাহরণ দেন। পিপি কেমনে, উদাহরণ দিয়ে বুঝান। আচ্ছা, প্রথম প্রথম বা অনেকদিন পরে পড়লে বিষয়টা একটু জটিল। একবার আপিল করতে, আমি একটা জিনিস, আচ্ছা একটা জিনিস এইভাবে চিন্তা করেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলে প্রথম আপিলই চলে যায় কোথায়? হাইকোর্ট। এখন আপনার কাছে মনে হইতে পারে যে প্রথম আপিলই যদি হাইকোর্টে যায়, তাহলে পিপি দ্বিতীয় আপিল কেমনে করবে? এই চিন্তা আসে না? পিপি দ্বিতীয় আপিল এমনি করবে, ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নালিশি মামলায় 1 বছর কারাদণ্ড দিছে, নালিশি মামলায়, তাহলে যে মামলাটা করছে সে চাইতেছে দণ্ডটা আরো বৃদ্ধি হোক, তাহলে নালিশকারী আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করে কোথায়? দায়রা জজ। দায়রা জজ ধরেন আপিল শুনে 1 বছরই বহাল লাগছে, উনি দণ্ড বাড়াই নাই, দণ্ড বাড়াই নাই, তাহলে এই ক্ষেত্রে ওই দণ্ড বৃদ্ধির জন্য ওই নালিশকারী তো আর দ্বিতীয় আপিল করতে পারতেছে না, তাহলে এই জায়গা পিপি করবে কোথায়? হাইকোর্ট। আচ্ছা, ধন্যবাদ। এখন বিধান যে নাই এটা কিন্তু কোনো জায়গায় বলা নাই। আপনি যদি আমারে বলেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দ্বিতীয় আপিল করা যাবে না, এটা কোথায় আছে দেখান। হ্যাঁ, এছাড়া হয় না। এখন আপনি ওই যে যদি বলে যে বিধান যে আপিল করা যাবে না, এটা কিন্তু আপনি কোথাও পাবেন না। যে যে যদি কোনো নিষেধাজ্ঞা যদি না থাকে, তাহলে কি থাকে? সেটা করা যাবে। আসেন, আপনারে কিছু কিছু বিধান আলামিন সাহেব
আগের দিন কত এক সাইটে লিঙ্ক দিছি, পাইছেন? ওই জায়গা পড়ছিলেন? ওখানে কি বলছে? ম্যাক্সিমাম জায়গায় বলছে যে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে 13 বছরের কম হইলে সেটারে বলে ম্যারিটাল রেপ। বাট হাজবেন্ডে যদি সাজা দিতে হয় তার বয়স কত? 12 বছরের কম। আরো যদি রেফারেন্স লাগে তাহলে বাসুদেব গাঙ্গুলির বই পড়বেন। আর ওখানে আরো যে বিষয়টা, সেটা হলো ওই জায়গায় যারা লেখছে কলাম সবাই কিন্তু অ্যাডভোকেট বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা, যাই হোক, এই টুটুল বাগচি আছেন ভালো? আচ্ছা, তো দেখেন, আমরা একটু পড়ি ভাই। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়েরের মেয়াদ কয়দিন? 60 দিন। অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে দণ্ডবৃদ্ধির জন্য রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা আপিল করতে পারে না। রাষ্ট্রপক্ষ যদি আপিল না করে তাহলে সংবাদদাতা আপিল করতে পারে না। সংবাদদাতা করবে কি? সেহেতু সংবাদদাতা কি করবে? রিভিশন করবে। তো লাইন কেটে যাবে, আবার লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করেন। বিগত এই ভাই, বিগত বছর প্রশ্নটা দেখেন। একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করতে পারে? প্রথম রাষ্ট্রপক্ষ বলতে বোঝা আছে পিপি। তো পিপি আপিল করলেই চলে যাবে কোথায় বলেন? হাইকোর্ট বিভাগে। 2 নাম্বার দেখেন, একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটি নালিশি মামলায় কারাদণ্ড দেন, মানে সিআর মামলায়। উক্ত দণ্ড বৃদ্ধির জন্য অভিযোগকারী কোন আদালত আপিল করবে? মেট্রোপলিটন, মহানগর দায়রা জজ। মহানগর দায়রা জজ। আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, অধিকাংশ এই জায়গা পারবেন। 5 নাম্বার প্রশ্নটা দেখেন। 5 নাম্বার, যে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়? এটা অভিযোগকারী করলে সংশ্লিষ্ট আপিল আদালতে, পাবলিক প্রসিকিউটর করলে কোথায়? হাইকোর্ট বিভাগে। 7 নাম্বার দেখেন। 7 নাম্বার, যুগ্ম দায়রা জজ 2 বছরের কারাদণ্ড দিল। উক্ত দণ্ড বৃদ্ধির জন্য আপিল দায়ের করা যাবে কোথায় বলেন? এটা যদি পিপি আপিল করে তাহলে কোথায়? হাইকোর্ট। আর অভিযোগকারী করলে কোথায়? দায়রা জজ। 7 নাম্বার, মিঠুন মজুমদার, এটা দেখেন 7 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার দেখেন, নালিশি মামলায় একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে অভিযোগকারী দণ্ড বৃদ্ধির জন্য কোথায় আপিল করে? নালিশি মামলায়। কোথায়? দায়রা জজ। তারপরে দেখেন 9 নাম্বার প্রশ্নটা, নিম্নলিখিত কোন ক্ষেত্রে দ্বিতীয় আপিলের সুযোগ নেই? দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিলের সুযোগ নেই। 10 নাম্বারে আসেন, একজন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রদত্ত দণ্ডাদেশ অপর্যাপ্ত হলে রাষ্ট্রপক্ষ বলতেন, যে জায়গায় রাষ্ট্রপক্ষ আছে ধরে নিবেন এটা কি মামলা? শেয়ার মামলা। রাষ্ট্রপক্ষ মানে কি মামলা? শেয়ার মামলা। তাহলে রাষ্ট্রপক্ষ দণ্ড বৃদ্ধির জন্য আপিল করতে পারে কোথায় বলেন? হাইকোর্ট। তাহলে আমরা এখানে যদি সংক্ষেপে আপিলের তামাদি মেয়াদ সংক্রান্ত যে বিধিবিধান আছে এটা যদি একটু দেখি, দেখেন। আহ আমরা জানি, দেখেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল হাইকোর্ট বিভাগে 7 দিন, 150 অনুচ্ছেদ। আর বাকিগুলো আপনি সব পারেন। খালাস আদেশের বিরুদ্ধে পিপি আপিল করলে 6 মাস, 157। অভিযোগকারী আপিল করলে 60 দিন, 417-3। দণ্ডাদেশের বিরুদ্ধে চিফ জুডিশিয়াল বা মহানগর দায়রা জজ বা দায়রা জজের কাছে করলে 30 দিন, 154 অনুচ্ছেদ। আর হাইকোর্ট বিভাগে করলে 60 দিন, 155 অনুচ্ছেদ। আর অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে যদি আপনি রাষ্ট্রপক্ষ পিপি করলে 60 দিন, এটা আছে 155 অনুচ্ছেদ। আর অভিযোগকারী করলেও 60 দিন, এটা আছে 417.2। জেনে রাখা ভালো, ফৌজদারি আপিল বা রিভিশন দায়েরের তামাদি মেয়াদ একই। আমাদের তামাদি আইনে যে 183টা অনুচ্ছেদ আছে, সেই 83টা অনুচ্ছেদের কোন অনুচ্ছেদে আপিল কিভাবে করবে এটা ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যে আবার জিজ্ঞেস করেন না যে 183টাকে আপনি পড়ে রাখছেন যে রিভিশনের তামাদি মেয়াদ আছে না না আছে। আচ্ছা, 183টা অনুচ্ছেদের ভিতরে আমরা যারা তামাদি আইন পড়ছি যে ওখানে রিভিশনের তামাদি মেয়াদ নাই। তো উচ্চ আদালতের নজিরে বলছে একটা কথা, যে আপিলেরও যে তামাদি মেয়াদ, রিভিশনেরও কি সেই তামাদি মেয়াদ। এখন আবার যারা প্যাচের কথা বলবেন সে বলবেন তা আপিল তো অনেক কিছু করা যায়। খালাসের বিরুদ্ধে আপিলে 6 মাস, দণ্ডাদেশে আপিল,
এই কয়দিন। তাহলে কোন আপিলেরটা প্রযোজ্য হবে? ওই দণ্ডাদেশের যে আপিল, সে আপিল। মানে দণ্ডাদেশের ক্ষেত্রে যদি আপনি দায়রা জজের কাছে আপিল করেন কয়দিন? 30 দিন। হাইকোর্টে করলে কয়দিন? রিভিশনের ক্ষেত্রেও একই ভাই। দায়রা জজের কাছে করলে 30 দিন, আর হাইকোর্টে করলে কয়দিন? 60 দিন। সংশ্লিষ্ট আদালতে। তো আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আর একটু পরে তারপরে পরীক্ষা আছে। বিগত বছরের প্রশ্ন দেখেন, যে নালিশি মামলায় আসামি খালাস পেলে উক্ত আদেশের বিরুদ্ধে 1.5 দিনের মধ্যে আপিল করতে হয়। নালিশি মামলায় যদি খালাস পায়, তাহলে একটা জিনিস এখানে দেখেন, বলছে যে নালিশি মামলায় খালাস পেলে 1.5 দিনের মধ্যে আপিল করতে হয়। আমরা জানি 60 দিন। তো এখানে 180ও বলছে, বাট এই জায়গায় অ্যাকচুয়ালি ধরবেন কি, যেহেতু নালিশি মামলা বলছে তো কাউন্ট করবেন কোনটা? এখতিয়ার মামলা 60 দিন। 2 নাম্বারটা দেখেন, খালাস আদেশের বিরুদ্ধে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী আপিল দায়েরের তামাদি মেয়াদ কতদিন? এই জায়গায় 180 দিন আছে, 6 মাস। তো অ্যাকচুয়ালি 180 দিন আছে, বাট কাউন্ট হবে, উত্তর হবে কোনটা? 6 মাস। আর অন্যান্য যা যা আছে পারবেন। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, যে খালাস আদেশের বিরুদ্ধে তামাদি মেয়াদ দা লিমিটেশন অ্যাক্টের কত আর্টিকেলে আছে? কত? 157। এবং এটা বলা আছে কে করবে? পিপি। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, এই জায়গায় যা যা আছে মোটামুটি পারবেন, সবই পারা আপনাদের। একেবারে 11 নাম্বারটা দেখেন। হ্যাঁ, 11 নাম্বারটা দেখেন, ফৌজদারি কার্যবিধির অধীন ফৌজদারি আদালতে রিভিউ দরখাস্ত করার তামাদি মেয়াদ। ফৌজদারি আদালতে কি রিভিউ করা যায় ভাই? রিভিউ করা যায় না। এখন স্বপন সাহেব বলেন রিভিউ করা যায় না, বাট রিভিউর মতো একটা বিধান আছে, ক্লারিক্যাল মিস্টেক সংশোধন করতে পারে। কোথায়? 369 ধারায়। ধন্যবাদ। এই রুবেল, রুবেল বলেন ফাঁসিতে ঝুলাইয়া মৃত্যুদণ্ড কার্যকর করবে, কোথায় বলা আছে? আপনার 368। ওখানে আর একটা বিধান আছে, সেটা কি? যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরে কোথায় রাখবে এটা রায়ে উল্লেখ করা হবে না। তো ধন্যবাদ। দেখেন, তো আমরা এখন যেটা পড়লাম, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলাম 407 থেকে 410, খালাসের বিরুদ্ধে আপিল করলাম 417, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলাম 417 ক। তো এই বিধানগুলো ছাড়াও আমাদের ফৌজদারি কার্যবিধিতে আপিল সংক্রান্ত আরো কতগুলো বিধান আছে, সেগুলো একটু দেখবো। দেখেন, 405, 406, 406 ক, 476 খ ধারার অধীন আপিলের বিধান। 1 নাম্বার দেখেন, আমরা সরাসরি এই ছকে চলে আসি, তাহলে ভালো হবে। 405 ধারায় যে আপিল, এটা দেখেন, ধারা 405, 89 ধারার অধীন যে আদালতে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা হয়, সে আদালত প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আপনার যদি হুলিয়া দেয় 87 ধারায়, সম্পত্তি ক্রোধ করে 88 ধারায়, যার সম্পত্তি ক্রোধ করা হলো তার প্রতিকার পুনরুদ্ধারের আবেদন করা 89 ধারায়, সেই আবেদন যদি নামঞ্জুর হয় তাহলে তার প্রতিকার হচ্ছে আপিল করা কত ধারায়? 405 ধারায়। এখন প্রশ্ন হচ্ছে 405 ধারার আপিলটা হবে কোথায়? সেটা আমরা তখন পড়ি নাই। দেখেন এই জায়গা ডান সাইডে দেখেন, সাধারণত যে আপিল আদালতে আপিলটি দায়ের করা যায়, যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে আপিল করতে হবে দায়রা জজের নিকট। কারণ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে সাধারণত দায়রা জজের নিকট আপিল করতে হয়। তাহলে আমার ধরে নেওয়া যায় যে 89 ধারায় যে কোনো নামঞ্জুরকৃত আদেশ দেয় আমলি আদালত। আর আমলি আদালত কারা কারা করে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাইলে এই জায়গা 89, 405 ধারায় যে আপিলটা করে, এটা আপিল হবে ধরে নেওয়া যায় কোথায়? দায়রা জজ। কে বলেন? দায়রা জজ। তাহলে 89 ধারায়
প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন যদি না মঞ্জুর করে, তাহলে 405 ধারায় আপিল হবে কোথায়? দায়রা জজ। ধন্যবাদ। ক্ষমতাপ্রাপ্ত হইলেও দায়রা জজ। ক্ষমতাপ্রাপ্ত মানে হচ্ছে তারা ক্ষমতা দিছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। 406 দেখেন, ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে 118 ধারার অধীন শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে, ধরেন আমরা জানি খুব ভালোভাবে পড়ছি, কিন্তু এটা আমরা 112 থেকে 18-19 পর্যন্ত ভালোভাবে পড়া, যে শান্তি রক্ষার মুচলেকার আদেশটা দেয় 118-তে, আর যদি অব্যাহতি দেয় 119-এ। ধরেন আদেশ যদি দেয়, আমরা জানি 406 দ্বারা আপিল করা যায়। এখন আপিলটা কোথায় হবে? এই যে দেখেন, দায়রা আদালতে আপিল করা যায়, আরো স্পেসিফিক্যালি বললে দায়রা জজ আদালত। তাহলে 405-এর আপিল দায়রা জজ, 406-এর আপিলও কত? 406-এ 118 ধারার যে আদেশটা দেয়, এই আদেশটা দেয় কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে ওনারা 118-তে কোনো আদেশ দিলে আপিল হবে কোথায় বলেন? দায়রা জজের কাছে। আচ্ছা, আমরা চলে আসি 406 ক। আমাদের আলামিন সাহেব আজকে শুরুতে যে প্রশ্নটা করেছিল, এটা একটু বেশ গুরুত্বপূর্ণ একটা ধারা। 406 ক থেকে প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে। দেখেন 406 ক, 112 ধারার অধীন জামানত, 122 ধারার অধীন জামানতের পাশে বা দিয়ে লেখেন, পাবলিক দিয়ে লেখেন জামিনদার। জামানত বা কি? জামিনদার। গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত বা জামিনদার নাকচ করার আদেশের বিরুদ্ধে। বুঝেন কিনা? ধরেন আপনারে মুচলেকা দিছে, বললো যে "এই রুবেল, আপনি এত টাকার মুচলেকা দিবেন", একজন জামিনদার এবং এত টাকার মুচলেকা। এখন রুবেল জামানত যা দিছে আদালত ছেড়ে প্রত্যাখ্যান করতে পারে না, এই জামানত দিলে হবে না, অথবা উনি জামিনদার ঠিক করে নিয়ে গেছে দিনেশ রে, তাহলে আদালত বললো তো দিনেশ এমনি ফটকা, আর ওরে আমার জামিনদার, ওরে জামিনদার প্রত্যাখ্যান করছে রুবেল। এখন রুবেল নাসরবান্দা, রুবেল চাইতেছে যে না, আমি জামিনদার দিনেশ রেই বানাবো। তাহলে এই যে যে জামিনদার যে প্রত্যাখ্যান করলো, এটা প্রত্যাখ্যান করে 122 ধারায়। কত ধারায় বলেন? 122 ধারায়। এখন রুবেল আপিলটা করবে কোথায়? 406 কতে আপিলটা করবে কোথায়? এটা নির্ভর করে আদেশটা কে দিছে। শুনেন, 406 ক একটু ব্যতিক্রম। 122 ধারায় জামিনদার বা জামানত প্রত্যাখ্যান যদি করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বুঝলেন, আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। নর্মালি আমরা এর আগে জেনে এসেছি, দ্বিতীয় তৃতীয় হইলে আপিল হয় চিফ স্যারের কাছে, প্রথম হইলে জায়গার কাছে। কিন্তু এটা একটা ব্যতিক্রম, এই জায়গা প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, 406-এর তো আপিল হবে কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাইলে আমাদের, আমি লেখাইছিলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। তাহলে সেও যদি 122 ধারায় কোনো আদেশ দেয়, তাহলে আপিল হবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে। এটা একটা ব্যতিক্রম। এই 406 ক ছাড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নাই। এবং ব্যতিক্রম কেন বললাম, নর্মালি দ্বিতীয় তৃতীয়র আপিল হয় চিফ স্যারের কাছে, প্রথমেরটা জায়গার কাছে, দায়রা জজ। কিন্তু এই জায়গায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটেরও আপিল কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝছেন? এখন আর একটু বুঝেন, যদি এরকম হয় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিছে 122 ধারার আদেশ, তাহলে আপিল হবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেট। এইটুকু বুঝতেন? এখন ফাইনাল কথা বলি, এই যে যে প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরা যদি কোনো 122 ধারা কোনো আদেশ দেয়, তাহলে আমরা তো মাত্র জানলাম চিফ স্যারের কাছে আপিল করা যায়। শুধু চিফ স্যার না, ইচ্ছা করলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। মানে হ্যাঁ, বা হ্যাঁ, এই তিনজন দিলেও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাকে জেলা ম্যাজিস্ট্রেট। মানে আপনার কাছে অবাক লাগলেও যে দিচ্ছে তো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটটা, তাও জেলা ম্যাজিস্ট্রেট আইনে আছে, করা যাবে। বুঝেন কিনা? হ্যাঁ। আর ওখানে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে যদি কোনো আদেশ দেয়, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে করা তো চাই জানি, এছাড়া কার কাছে করা যায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। হ্যাঁ, চিফ স্যারের কাছেও করা যাবে। এই যে চিফ কাজ, সেই চিফ স্যারের কাছেও করা যাবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জি।
আচ্ছা, আমি যা বুঝাইলাম এখন পড়লে বুঝবেন। আমরা এই জায়গায় আসি। হ্যাঁ, আর একটা, আগে এইটা বুঝছেন, এই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিলে 122 ধারার আদেশ 406 কতে আপিল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করা যাবে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যাবে, কথা শেষ। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যাবে, অথবা কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যাবে। মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যাবে, জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যাবে। আর বাকি থাকে যদি 122 ধারার আদেশটা প্রত্যাখ্যান যদি করে স্বয়ং চিফ স্যার বা স্বয়ং জেলা ম্যাজিস্ট্রেট, তাহলে উনাদের অধীন, উনরা কার অধীনস্থ? দায়রা জজের। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় প্রত্যাখ্যান করে, তাহলে 406 ক আপিল হবে কার কাছে? দায়রা জজ। বা জেলা ম্যাজিস্ট্রেট যদি প্রত্যাখ্যান করে, তাহলে 406 আপিল হবে কার কাছে? 406 কতে? দায়রা জজ। এই হচ্ছে কথা। একটু পড়ি দেখেন। এই যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 122 ধারার আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে। সিএম, সিএমএম, সিজেএম, ডিএম মানে চিফ ম্যাজিস্ট্রেট, এনরা যদি 122 ধারার আদেশ প্রত্যাখ্যান করে, তাহলে কার কাছে? দায়রা জজ। 2 নম্বর দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 122 ধারার আদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। নর্মালি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দিত, আপিল হতো দায়রা জজের কাছে, মহানগর দায়রা জজ। কিন্তু এই জায়গায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 122 ধারার কোনো আদেশ দেয়, তাহলে এটার বিরুদ্ধে আপিল হবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এবং এই একটা ক্ষেত্র ছাড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কোনো আপিল এখতিয়ার নাই। তারপরে দেখেন অন্যান্য যে কোনো নির্বাহী, এই যে দেখেন যে কোনো নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট মানে অন্য যে কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট, একেবারে প্রথম থেকে শুরু করে তৃতীয় পর্যন্ত 122 ধারা আদেশের বিরুদ্ধে, এই যে দেখেন জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। স্টার দেন, এটা ব্যতিক্রম দিবিআই। বুঝেন কিনা ভাই? সমীরণ সাহেব বুঝতেন? এই সুমন সেন বুঝতেন কিনা? অনলাইনে যারা আছেন এটা বুঝতেন কিনা? জি স্যার। ইয়েতে বরকত সাহেব আমার বলেন। জেলা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত মামলা বিচার বাংলাদেশ শুরু করছেন। পরে কথা, তো বিচার বিভাগ পৃথকীকরণ সেটা আর এক বিষয়। আগেও এটুকু থাকবে না এই এখতিয়ার। এখন তারা যে বিচারটা আগে সকল মামলার বিচার করতো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তখন এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ ছিল না। হুম। এসডিএমএম কোড থেকে ডাইরেক্ট চলে যাবে 122 ধারা নিয়ে একদম সিএম প্লাস করে চলে যাবে। এখানে হচ্ছে মূলত ওর তো মহানগর দায়রা যাওয়ার কথা। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এগেইনস্টে, হ্যাঁ মেট্রোপলিটন দিলে যার কথা ছিল মহানগর দায়রা জজ, ও সেখানে এখানে মহানগর দায়রা সিএমএম এর কাছে যাচ্ছে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর দায়রা যত গেছে কেন? এই যে বলা এই জন্য বললাম বাইরের ক্ষেত্রে চিফ মেট্রোপলিটনের অথবা জেলা ম্যাজিস্ট্রেটরা এখানে কিসের মহানগর ক্ষেত্রে দায়রা বাইরে করতে হবে। চিফ মেট্রোপলিটন বলতে যাচ্ছে। এ ভাই শুনেন, আলামিন সাহেব, চিফ মেট্রোপলিটন তো আদেশ দিলে তো দায়রা জজের কাছেই যাবে বলছে যে বাইরে মহানগর দায়রা যাওয়ার কথা এটা বলছি। না, মহানগর দায়রা জজের কাছেই তো যাচ্ছে। ওইটা তো এই জায়গা তো, দায়রা যাওয়ার এটা তো আপনার ভুল লেখছে, ওই জায়গায় লেখে নাই। তা আপনি ঢাকা শহরে দায়রা জজ পাবেন কোথায়? ওই জায়গা তো মহানগর দায়রা জজ। এটা তো আপনার লেখা উচিত ছিল দায়রা জজ বা মহানগর দায়রা জজ। এ জায়গায় মহানগর দায়রা জজটা লেখে নাই, এটা আপনি বুঝে নেন। বুঝতে পারছেন? হ্যাঁ। শুনেন শুনেন, আপনি যে কথা বলতেছেন, এই যে 126, সরি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 122 ধারা আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে। তো এখানে ওনার মানে বলা উচিত ছিল যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
বা জেলা ম্যাজিস্ট্রেট ইনরা দিলে যাবে দায়রা জজের কাছে, আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলে যাবে কার কাছে? মহানগর দায়রা জজ। মূল ধারায় যাই দেখবেন ওই জায়গায় মহানগর দায়রা জজ শব্দটাও আছে, আর ইনি এই জায়গা যাতে একটু লেখা কম একটু বাদ পড়ে গেছে, তাই দায়রা জজের সাথে লেখা উচিত ছিল কি মহানগর দায়রা জজ। আচ্ছা, তো আমরা আর একটা আপিল বাদ থাকে ভাই, সেটা হচ্ছে 476 খ। 476 এর আপিল অ্যাকচুয়ালি কিন্তু আমি আপনাদের আগে বুঝাইছি যখন ওই 195 দ্বারা পড়ছিলাম। আমি সংক্ষেপে আবার একটু বলি, এই কথা বলতে গেলে আবার 476 খ পড়াইতে গেলে আরো 3টা ধারা পড়াইতে হয়, 195, 476, 476 ক, তারপরে যাইয়ে বুঝবেন হলো 476 খ। কেমনে? আলাদা একটা শীটও আপনাদের দিছিলাম 195 ধারার, মনে আছে কিনা? আচ্ছা, ওই জায়গায় বলছে এই যে যে ধরেন গোপালগঞ্জে যে সেনাবাহিনীর সাথে যে সংঘর্ষ হয়েছে, তো এই জায়গায় একটা ধারা আছে, আপনারা যারা এজাহার দেখছেন এজাহারের একটা ধারা আছে 186 ধারা। কত ধারা আছে? 186 ধারা। এখন 186 ধারা আছে হলো সরকারি কর্মকর্তার আদেশ যারা অমান্য করে, এই টাইপের একটা ধারা আর কি। বা সরকারি কর্মকর্তা তারা তখন দায়িত্ব পালন করতেছিল তাদের যাতে বাধা দেয়, এই টাইপের আর কি। নর্মালি 172 থেকে 188 পর্যন্ত দণ্ডবিধির 189 পর্যন্ত হচ্ছে সরকারি কর্মকর্তা রিলেটেড। এই রিলেটেড মামলা স্বয়ং সরকারি কর্মকর্তাকেই দায়ের করতে হবে, অন্য কেউ দায়ের করলে আমলে নিবে না। এক, যদি কোনো আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় তাহলে স্বয়ং ওই আদালতকেই মামলাটা দায়ের করতে হবে, অন্য কোনো উকিল বা পক্ষ মামলা করলে হবে না। যদি কোনো আদালতে জাল দলিল দেখায় তাহলে ওই জাল দলিল রিলেটেড আদালতকেই মামলাটা দায়ের করতে হবে, অন্য কেউ করলে আমলে নিবে না। এই কথাটাই বলা আছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। কত ধারায়? 195 ধারায়। এখন 195 ধারায় বললো, ধরেন এইভাবে যে আরো সহজে বোঝাই, আমরা যখন 144 এর আদেশ দেয়, 144 এর আদেশ মানে 144 এর আদেশ ধরেন এক জায়গায় গোপালগঞ্জের পৌর পার্কে আওয়ামী লীগও সমাবেশ ডাকছে, বিএনপিও সমাবেশ ডাকছে, তখন যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় এই কারণে গোপালগঞ্জের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট তিনি 144 এর আদেশ দিছে যে এই জায়গায় কারোরই উপস্থিত হওয়া যাবে না। কিন্তু ঠিকই আওয়ামী লীগও গেছে, বিএনপিও গেছে, তার মানে তারা 144 এর আদেশ কি করেছে? ভঙ্গ করেছে। তাহলে আমাদের এখানে এখন মামলাটা করবে কে? ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলছে যে এই মামলাটা স্বয়ং ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেই দায়ের করতে হবে, উনি না করলে আমলে নেওয়া হবে না। বুঝেন কিনা? আচ্ছা, এখন এটা বুঝাইলাম। আর একটা হচ্ছে যে ধরেন উদাহরণস্বরূপ এইভাবে বলি যে একটা দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলার বিচার হচ্ছে, দুই পক্ষ একজন সাক্ষী হাজির করছে হলো ভুয়া সাক্ষী, মিথ্যা সাক্ষী হাজির করার দরকার রুবেল রে, বাট রুবেলের নাম ঠিক আছে হাজির করছে আরেকজন রে, কিন্তু তার নাম বলতেছে রুবেল, বাট অ্যাকচুয়ালি তার নাম কি? রুবেল না। এবং চিফ স্যারের কোর্ট মনে করেন যে ওই যে স্যারের কোর্টে সাক্ষ্য দিতে আসছে পরে ধরা পড়ছে যে এলো মিথ্যা সাক্ষী, তাহলে ওই মিথ্যা সাক্ষী ওই মামলায় যা হোক না না হোক এই মিথ্যা সাক্ষীর মামলা যে আদালতে মিথ্যা সাক্ষী দিল সেই আদালতকেই বাদী হয়ে মামলাটা কি দায়ের করতে হবে, অন্য কোনো উকিল টুকিল এই মামলা দায়ের করলে আমলে দিবে না। এই কথাই বলছে কত ধারায়? 195। এখন শুনেন, ধরেন আমাদের গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিছুদিন আগে মিথ্যা সাক্ষ্য দিতে এসে কি করছে? ধরা পড়ছে। তা আমরা এতক্ষণ ধরে যে ব্যাখ্যা দিলাম, তাহলে এই মিথ্যা সাক্ষী দিতে এসে ধরা পড়লে মামলাটা করতে হবে কাকে? চিফ স্যারকে। ধরেন এই কথা বলা আছে 195-তে। এখন ওই আদালতে যারা উপস্থিত ছিল যারা সংক্ষুব্ধ তারা 476 দ্বারায় চিফ স্যাররে বলতে পারে যে স্যার আপনার কোর্টে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দিছে, আপনি একটা নালিশি মামলা দায়ের করেন। আবেদন করবে, অথবা চিফ স্যার কাছে আবেদন করুক বা না করুক উনি স্বপ্রণোদিত হয়ে মামলা দায়ের করতে পারে। এই কথাটা বলা হয়েছে 476 দ্বারায়। কত দ্বারায়? ধরেন যে পক্ষ আবেদন করছে, আবেদন করার পর চিফ স্যার কোনো মামলা করে নাই আর ওই দরখাস্তও নামঞ্জুর করে নাই, তখন ওই সংক্ষুব্ধ পক্ষ চিফ স্যার যার অধীনস্থ তার কাছে যে দরখাস্ত দিবে 476 ক দ্বারায়। তাহলে চিফ স্যার কার অধীনস্থ? দায়রা জজ। তার কাছে দায়রা জজের কাছে দরখাস্ত দিবে কত দ্বারায়? বলবে যে ইওর অনার চিফ স্যারের কোর্টে মিথ্যা সাক্ষ্য দিছিল, চিফ স্যার মামলা করে নাই, আমার দরখাস্ত নামঞ্জুরও করে নাই, এখন আপনি মামলা করেন। এই যে ওনার কাছে দরখাস্ত দিলেন 476 কততে? ক। আচ্ছা,
উনিও ধরেন ওই দরখাস্ত নামঞ্জুর করে দিছে, বা নামঞ্জুর করে দিছে মানে কি, উনি মামলা করে নাই, আর আপনার দরখাস্ত কি করে দিছে, নামঞ্জুর করে দিছে 476 ক। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রতিকার হচ্ছে কি বলেন, আপিল করা কত ধারায়, 476 খ ধারায়। এই কারণে বলে, এই যে দেখেন 476 এবং 476 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে, আন্ডারলাইন করেন, দেওয়ানি, রাজস্ব, ফৌজদারি আদালত। কি কি আদালত? দেওয়ানি, রাজস্ব, আর কে, ফৌজদারি আদালত। কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় কত ধারায়, 476 খ ধারায়। এখানে দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কেন বললো? কারণ দেওয়ানি আদালতে যদি জাল দলিল দেখায়, তাহলে ওই মামলাটা, জাল দলিলে মামলা করতে হবে দেওয়ানি আদালতের। আপনি তার কাছে আবেদন করলেন যে দেওয়ানি আদালত আপনি মামলা করেন, কিন্তু আপনার কমপ্লেইন্টের আবেদন উনি কি করছে, প্রত্যাখ্যান করছে, তাহলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, আপিল। আবার যদি ফৌজদারি আদালতে জাল দলিল দেখায়, তাহলে মামলা করতে হবে কাকে, ওই ফৌজদারি আদালতকে। তারে আপনি আবেদন করলেন, সে মামলা করলো না, তাহলে ওইটার বিরুদ্ধেও কি, আপিল। আর রাজস্ব আদালতেও যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় বা জাল দলিল দেখায়, তাহলে স্বয়ং ওই বিষয়ে মামলা করতে হবে কাকে, রাজস্ব আদালতকে। রাজস্ব আদালতে আপনি দরখাস্ত দিলেন, সেও দরখাস্ত কি করে দিছে, নামঞ্জুর করে দিছে, তাহলে প্রতিকার কি, আপিল। এই কারণে বলছে যে ওই যে ইনকাম ট্যাক্স কোড যেটা আছে, হ্যাঁ, তাহলে দেখেন 476 ক ধারায় কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে গোল দিয়েন দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত। কয়টা আদালত, দেওয়ানি, রাজস্ব আর ফৌজদারি আদালত যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপিল করতে হবে কোথায়, 476 খ। যারা এতটা বুঝেন নাই, তারা এর আগের লেকচার দেখবেন, যে জায়গায় 195 ধারার ওই শীটটা পড়াইছিলাম। ডান সাইডে দেখেন, বিচারিক আদালত যে আদালতের অধীনস্থ, সে আদালতে আপিল দায়ের করতে হবে। আমরা একটু বিগত বছরের প্রশ্ন চলে আসি। আমরা ওই আদালতে দরখাস্ত দিবেন। ধরেন আপনি যে প্রশ্ন করলেন, আপিলটা করার কথা আছে, ধরেন বিষয়টা এভাবে চিন্তা করেন, উনি মোর্শেদ সাহেব প্রশ্ন করলেন, ধরেন তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে একজন মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে ওই মিথ্যা সাক্ষ্য রিলেটেড মামলাটা করতে হবে কার, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে আপনি মামলা করার দরখাস্ত দিলেন 476 রে, উনি আপনার দরখাস্ত যদি নামঞ্জুর করে, তাহলে ওনার বিরুদ্ধে আপিল করা যায় কোথায়, চিফ স্যারের কাছে। তাহলে আপিল করবেন কার কাছে, চিফ স্যার। ধরেন আপনি 476 দরখাস্ত দিচ্ছেন, উনি নামঞ্জুর করে নাই, নামঞ্জুর না করলে তো আর আপিল করা যাচ্ছে না, তাহলে উনার আপিল না, এখন আমি 476 কোয়াতে যে দরখাস্ত দেবো চিফ স্যারের কাছে, যে উনি করে নাই, আপনি করেন মামলা। আর উনি আমার দরখাস্ত 476 কোয়া দরখাস্ত কি করে দিছে, নামঞ্জুর করে দিছে, তাহলে উনার আদেশের বিরুদ্ধে আপিল করবো কোথায়, তাই না? বুঝেন কিনা? আর যে বুঝবেন না, খালি মাথায় আপিল গুড় গুড় করবে। দেখেন বিগত বছরের প্রশ্ন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 476 ধারার অধীন কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি করা যায় বলেন, আপিল করা যায়। 476 কত ধারায়, খ খ, আপিল করে 476 খতে। 2 নম্বর দেখেন, ক্রিমিনাল প্রসিডিওর কোডের 476 ধারার অধীন কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ কি বলেন, আপিলযোগ্য। এখন আমরা যখন এই প্রশ্ন প্রথম দেখছিলাম, আপনিও প্রথম দেখলে, যে জীবনে এই ধারা পড়ে নাই, তার মাথায় ঘুরবে কি, পড়তেছি ফৌজদারি কার্যবিধি, আবার দেওয়ানি আদালত আসলো কোন জায়গা থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি। কারণ এই প্রশ্ন বুঝতে হলে আপনার 195, 476, 476 ক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা আজকে এই পর্যন্তই ভাই, আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ, ওরে মাসুদ, ইনকাম ট্যাক্সের মামলা আলাদা, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স করবেন 2023। হ্যাঁ, ওই জায়গায় পড়বেন, দেখুন রাজস্ব আদালতকে। তো ধন্যবাদ, এখন পরীক্ষা হবে।